সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা সেকেন্ড টাইমার দিবা, তোমাদের পরীক্ষা যখনই হোক বা তোমরা যে ইউনিভার্সিটিকে টার্গেট করো, সেটার জন্য তোমার যদি প্রিপারেশনের মানসিকতা, সেটাকে তোমরা শুরু করেছো, প্রিপারেশন নেয়ার বা প্রস্তুতি গ্রহণ করা একটা টার্গেট তোমরা নিয়েছো। সেকেন্ড টাইমের জন্য সবচেয়ে লুক্রেটিভ যে ইউনিভার্সিটিটাকে আমরা মনে করি সেটা হচ্ছে বিইউপি। কারণ হচ্ছে ঢাকার মধ্যে ক্যাম্পাস খুবই প্রাইভেট একটা এনভায়রনমেন্ট, কিন্তু সরকারি ইউনিভার্সিটির মতো বা পাবলিক ইউনিভার্সিটির মতো খরচ মিলে ঝিলে ঢাকার মধ্যেই। তো সব মিলে একটা ভালো অবস্থা, যেখানে সেশন জটও নাই, সব মিলে খুব অসাধারণ একটা পরিবেশের মধ্যেই গ্রাজুয়েশন শেষ করা যায়। সো সেই জায়গা থেকে সেকেন্ড টাইম, যেহেতু এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাই গুচ্ছের মধ্যে, সো আলটিমেটলি বিইউপি এখন সবার প্রথম পছন্দের তালিকার মধ্যে অন্যতম। এর বাইরে রাবি বা চবি তো আছেই, পাশাপাশি আমরা দেখবো যে বিইউপি কে আমরা সাধারণত প্রায়োরিটি দিয়ে থাকি। সেই জায়গায় ইংরেজির যে প্রস্তুতির দুইটা ইউনিট, FASS এবং FSSS, আলাদা আলাদা প্রস্তুতি নিতে হয়। কোথাও টেক্সট ভিত্তিক প্রশ্ন বেশি আসে, কোথাও টেক্সটের বাইরের প্রশ্ন, কিন্তু আমরা বলি সবসময় যে টেক্সট পড়লে সবই মোটামুটি কভার হয়ে যায়। স্টিল কোন ধরনের প্রশ্ন আসে সেটাকে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করার মাধ্যমে দেখার চেষ্টা করবো আজকে। কিছু নির্দিষ্ট টপিকে আমরা, মানে প্রশ্নগুলোকে আমরা একটু প্রথমে দেখবো যে গত বছর কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে, অর্থাৎ তোমরা যারা ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়েছো গত বছর, তারা কোন কোন জায়গার প্রশ্নগুলোকে আমরা ফেস করেছি, সেখান থেকে ঠিক ইম্পর্টেন্ট কোন টপিক গুলা বা এর বাইরে এগুলোর সাথে আর কি কি অ্যাড করা যায় সেটাকে আমরা দেখার চেষ্টা করবো। পাশাপাশি আমাদের স্কুল অফ এক্সেলেন্সে কিন্তু সেকেন্ড টাইমার ব্যাচ চালু হয়েছে, যেটা আমাদের এই মাসের জুনের 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আমরা সেখানে আমাদের যে কোর্স আউটলাইন এবং আমাদের ডাইজেস্টের যে অংশটা, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, যে ঠিক ডাইজেস্টে আমরা কোন কোন জায়গায় এগুলাকে পড়বো এবং কিভাবে সেগুলোকে আমরা আমাদের প্ল্যানের মধ্যে রেখেছি, এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। সব মিলে আমরা প্রথমেই আজকে আমরা যেটা টপিক সলভ করবো সেটা হচ্ছে FASS ইউনিটের কিছু নির্দিষ্ট প্রশ্ন। সেগুলো কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমে আমরা দেখবো যে FASS ইউনিটের গত বছর, অর্থাৎ 2024-25 সেশনে তোমরা যারা সেকেন্ড টাইমার, তারা যে পরীক্ষাটা দিয়েছো, সেই জায়গাগুলোর প্রশ্নগুলো আসলে কোত্থেকে আসছে। আমরা প্রথমেই দেখব যে প্যাসেজ থেকে, শেষে দিয়েছে আমি এটা কারণ আমরা প্যাসেজ ধরবো না, প্যাসেজ থেকে 3টা প্রশ্ন এসেছিল গত বছর। এর বাইরে আলাদা করে আমি মানে লিস্ট করেছি যে কোন কোন টপিক থেকে কি কি প্রশ্ন আসছে। একটা বিস্তারিত কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাস তোমাদের হবে যারা আমাদের সাথে পেইড ব্যাচে থাকবা, এবং বিগত 3-4 বছরের প্রশ্ন আমরা অ্যানালাইসিস করব, যাতে করে একটা থোড়ো ভিউ পাওয়া যায় যে ঠিক কোন কোন জায়গা থেকে কতবার কত প্রশ্ন এসছে। আমি শুধু এই বছরের প্রশ্নগুলো নিয়েছি, তাও নির্দিষ্ট কিছু টপিকে। আমরা দেখবো যে সেন্টেন্স কারেকশন বা ড্যাংলিং মডিফায়ারে 5টা প্রশ্ন আসছে গত বছর, কোনো না কোনো ভাবে সেন্টেন্স কারেকশনের সাথে রিলেটেড কিংবা মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ারের সাথে রিলেটেড 5টা প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। চেঞ্জিং সেন্টেন্সে, যেটাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না কারণ আমাদের একাডেমিক লাইফে এটা বেশি গুরুত্ব পায়, ইভেন তোমরা যারা 23-24 সেশন, 22-23-24 এই 3টা ব্যাচ তোমরা শর্ট সিলেবাসে গ্রামার পড়েছো একাডেমিকে, সেই জায়গায় চেঞ্জিং সেন্টেন্স ছিলও না। সো আলটিমেটলি একদমই না ধরা একটা টপিক থেকে 5টা কোশ্চেন আসছে। দেখো, পার্টস অফ স্পিচকে এখানে বিভিন্ন ধরনের নাউন, অ্যাডজেটিভ, প্রোনাউন, অ্যাডভার্ব, নানান জায়গা থেকে মিলিয়ে 5টা প্রশ্ন আসছে, যেটাকে আমরা একসাথে পার্টস অফ স্পিচের মধ্যেই ইনক্লুড করেছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে 3টা প্রশ্ন পাবো, ইডিয়মস এন্ড ফ্রেজ 3টা প্রশ্ন, ভয়েসের 3টা প্রশ্ন ছিল, রাইট ফর্ম অফ দ্য ভার্বস আমরা দেখবো কন্ডিশনালকে ইনক্লুড করে 2টা কোয়েশ্চেন ছিল। সো আমি কন্ডিশনালকে আর আলাদা করে লিখিনি, রাইট ফর্ম ভার্বস নিয়ে আসছি। অ্যানালজির একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা বিইউপি এবার দিয়েছে, 2টা প্রশ্ন দিয়েছে। এর বাইরে তোমরা দেখতে পাচ্ছ যে পাংচুয়েশন, টেন্স, ন্যারেশন, স্পেলিং, ক্লজ, এই সবগুলা থেকে একটা করে প্রশ্ন, আর্টিকেল, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভোক্যাবস, ট্রান্সলেশন থেকে একটা করে প্রশ্ন আসছে। সো এই ছিল আমাদের ওভারঅল ভিউ, যে আমরা আহ, গত বছর কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসছে। তোমরা যারা আমার সাথে ফেসবুকে জয়েন করেছো, একটু আমাকে জানাবা যে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। আমি একটু ফেসবুক লাইভে আমি তোমাদের কমেন্ট দেখার চেষ্টা করব যে তোমরা ঠিকঠাক আমাকে শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, ইংলিশ ফার্স্ট কি কি পড়া লাগবে, আচ্ছা জিজ্ঞেস করছে একজন জেসন। আচ্ছা জেসন, আমরা ইংলিশ ফার্স্ট কি কি পড়বো সেটা নিয়ে আলাদা একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের ক্লাসে আমরা যেটা করবো, আমরা আমাদের প্রথম যে টপিকগুলো আছে, অর্থাৎ সেন্টেন্স কারেকশন, ড্যাংলিং মডিফায়ার, চেঞ্জিং সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, এইখানে উল্লেখযোগ্য কিছু প্রশ্ন এই বছর যা যা আসছে, আর এর বাইরে কি কি ধরনের প্রশ্ন হইতে পারে সেগুলোকে একটু দেখার চেষ্টা করব। তোমরা আমাকে একটু জানাবা যে তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, অনেকে জয়েন করেছে, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, আশা করি সবকিছু ক্লিয়ার, যেহেতু তোমরা শুনতে পাচ্ছ। অল গুড, ওকে, লেটস গো। সো আমরা
আমাদের ডাইজেস্টটাকে সাজিয়েছি তোমাদের বিভিন্ন টপিকগুলো, অর্থাৎ এই যে মডিফায়ার আমরা কোথায় পাবো, চেঞ্জিং সেন্টেন্স কোথায় পাবো, পার্টস অফ স্পিচ কোথায় পাবো, এই যে প্রশ্নগুলো আসছে, যেই টপিকগুলো, সেগুলো আমাদের লেকচারে আছে, কত নাম্বার লেকচার আছে আমি সেগুলো বর্ণনা করার চেষ্টা করবো। এখন আমাদের ডাইজেস্টটাকে একটু দেখার চেষ্টা করবো, তোমরা যদি আমার সাথে থাকো আমি একটু তোমাদেরকে দেখাই যে এই বছর আমরা যে ডাইজেস্টটাকে এনেছি সেটাকে আসলে আসলে কিভাবে আমরা সাজিয়েছি। আচ্ছা, ওকে। তো এটাকে আমি একটু দেখাচ্ছি যে ডাইজেস্টটাকে আমরা কিভাবে সাজিয়েছি এবং সেখানে প্রত্যেকটা টপিককে আমরা ঠিক কিভাবে উল্লেখ করেছি সেটাকে আমি একটু দেখানোর চেষ্টা করবো। সো প্রত্যেকটা টপিকে আমরা একটু ডাইজেস্টের আলোকে তোমাদেরকে দেখিয়ে যাবো। আমরা একটু শুরু করি যে সেন্টেন্স কারেকশন জায়গা থেকে বা ড্যাংলিং মডিফায়ারের জায়গা থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এইখানে, আইডেন্টিফাই নেসেসারি কারেকশন ইন দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্স দেয়া আছে এখানে, এই জায়গা থেকে আমরা সেন্টেন্সটাকে পাচ্ছি। দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস টু রাইট অ্যান এসে অ্যান্ড টু সাবমিট। আচ্ছা, কি করতে বলছে? একটা এসে লিখে তাকে সাবমিট করতে বলছে। তাহলে আমরা দেখব যে টু রাইট অ্যান্ড টু সাবমিট দুইটা ভার্বকে আমরা পাচ্ছি এখানে, দুইটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব হিসাবে আছে। তাহলে কি হবে ভাইয়া? টিচার ছাত্রকে বলছে যে লিখতে এবং সাবমিট করতে। যখন এই যে দুইটা আমরা পাচ্ছি, রানন পাবো আমরা, তখন দেখবো যে একটা টু দিলেই হয়ে যেত। রাইট অ্যান্ড সাবমিট, এইখানে যদি আমরা শুধু সাবমিট লিখতাম তাইলে কিন্তু আমাদের বাক্যটা হয়ে যেত। আলাদা করে এই সেন্টেন্সে আমাদের আর সাবমিটের আগে যে টুটা, সেটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই টুটা দেওয়ার কোনো প্রয়োজন আমরা বোধ করছি না। সো আলটিমেটলি অপশনগুলো একটু দেখো, নান অফ দ্য অ্যাবভ মানে কোনো ভুল নাই। রিমুভ দ্য বাই, ফ্রাইডের মধ্যে দিতে বলছে, বাই ঠিকঠাক আছে। চেঞ্জ দ্য সাবমিট টু সাবমিটিং, ভার্ব ওয়ান আইএনজি করে দিতে বলছে, অর্থাৎ ভার্ব থ্রি নন ফাইনাল ভার্ব করে দিতে বলছে, সেটারও খুব একটা দরকার নাই। নর্মালি আমরা টুটা বাদ দিলেই আমরা দেখবো যে হয়ে গেছে, যে প্রসেসটা আমরা বললাম। সো এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা আমার সাথে আসো, আচ্ছা, একজন জিজ্ঞেস করে সলভ ক্লাস কি হয়ে গেছে। আমি জানি না তুমি আমাদের পেইড ব্যাচে কিনা, আমাদের এখন সলভ ক্লাস হয়নি, ঠিক আছে। বিউপির সলভ ক্লাসটা এখনো রয়ে গিয়েছে, বা তোমাদের তো এখনো ক্লাসই শুরু হয় না। আমরা জাস্ট কিছু এক্সক্লুসিভ আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে, যাতে তোমরা তোমাদের টার্গেটটাকে, আমরা তোমাদের টার্গেটটা দিয়েছি টার্গেট বিউপি, যারা সেকেন্ড টাইম আমরা গোল হিসাবে নিয়েছি বিউপি কে, তাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, সো তোমরা একটু প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে অবশ্যই নাম্বার লিখবা, অর্থাৎ 2, তারপর হচ্ছে প্রশ্ন উত্তর। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স? আচ্ছা, নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স? দেখো, হি টুক আ হেভি ডিসিশন, হি মেড আ হেভি ডিসিশন, হি মেড আ ডিফিকাল্ট ডিসিশন, হি টুক ডিফিকাল্ট ডিসিশন। এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা দেখবো যে তোমাদেরকে আমরা ক্লাসে ডাইজেস্টে কনফিউজিং ওয়ার্ড নিয়ে কাজ করব, কিছু এক্সক্লুসিভ আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা ডাইজেস্টটা হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখন ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। আমরা দেখবো যে তোমাদেরকে আমরা আমাদের ডাইজেস্ট যখন মানে আসবে, তোমরা যারা সেকেন্ড টাইম হিসেবে ডাইজেস্ট নিবা বা ক্লাসে, আমরা তোমাদেরকে আলাদা করে আমাদের যেই রুটিনটা আমরা সাজিয়েছি তোমাদের জন্য, ক্লাস রুটিন যেটা, সেইখানে আমরা দেখবো যে আমাদের সিলেবাসে আমরা কনফিউজিং ওয়ার্ডের উপরে, যে ঠিক এক্সাক্ট কোন ওয়ার্ডটা কোথায় ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয়, কিছু আমরা শেষে যে তোমাদের রিটেন থাকবে, যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয়ে এখন রিটেন থাকে সেকেন্ড টাইমার হিসাবে, তো সেইখানে আমরা তোমাদেরকে আলাদা একটা কাজ দিয়েছি, যেখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ভ্যালিড ওয়ার্ডস, ভ্যালিড ফ্রেজেস গুলা কোথায় কিভাবে ব্যবহার করতে হয়, এই জিনিসগুলোকে আমরা পাবো, ঠিক আছে। তো এই জায়গায় আমরা দেখবো যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত, আমরা যে কোনো ডিসিশন যখন তৈরি করি বা নেই, এটা মেড বসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখবো হি মেড আ ডিফিকাল্ট ডিসিশন। আলটিমেটলি যেটা ডিফিকাল্ট ডিসিশন, হেভি ডিসিশন হয় না সাধারণত, টুকের চেয়ে মেডই বেশিরভাগ। এনিওয়ে, তো এগুলো আমরা পাবো। আমার ডাইজেস্ট রেডি হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। নাম্বার 3, আসো, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পার্টিসিপল, নিচের কোনটা পার্টিসিপলটা ইনকারেক্ট। এই ধরনের বাক্যগুলোকে আমরা সাধারণত ড্যাংলিং মডিফায়ার বলি। কি বলি? ড্যাংলিং মডিফায়ার, ঠিক আছে। ড্যাংলিং মডিফায়ার আলাদা করে একটা ক্লাস আমাদের, আমাদের হচ্ছে ডাইজেস্টের একদম গ্রামারের শেষ লেকচারটা ড্যাংলিং মডিফায়ার এবং বা অন্যান্য টপিক নিয়ে আমরা সাজিয়েছি, অর্থাৎ 15 নাম্বার লেকচার গ্রামারের, যেটা লেকচার 15। আমি একটু লিখে দিচ্ছি এখানে, তোমরা যারা আমাদের পুরোনো স্টুডেন্ট ছিল তারাও জানো যে লেকচার 15 আমরা ড্যাংলিং মডিফায়ার নিয়ে, সেন্টেন্স কারেকশন নিয়ে পড়াশোনা করি। সেখান থেকে যদি আমরা একটু দেখি, তোমরা আমার সাথে একটু সলভ করার চেষ্টা করো যে, being very hot day, I remained in my tent. Sitting on the gate, he was rebuked by the teacher. Acha, entering the room, I found the light quite dazzling. Okay, I saw a dead cow while I was walking in the field. শেষ দিক থেকে যদি আমি একটু অর্থ বোঝার চেষ্টা করি, ড্যাংলিং মডিফায়ারটা কখন হয়? যখন অর্থগত জায়গায় ঝামেলা হয়। আই স ডেড কাউ, ওকে,
while কখন I was walking in the field, তার মানে আমি দেখছি যখন আমি হাঁটছিলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে? মানে আমি দেখছি যখন আমি হাঁটতেছিলাম, স্বাভাবিকভাবেই গরুটা হাঁটতেছিল না, এরকম না যে খাও। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে, রাইট? ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি যেটা কত নাম্বার পেজে আছে, একটু পরে এসে দেখাচ্ছি, ওয়েট। ওকে, তাহলে আই স আ ডেড কাউ ওয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, যখন আমি রাস্তায় হাঁটছিলাম আমি একটা মৃত গরুকে দেখলাম, বাক্য ঠিক আছে। এন্টারিং দ্য রুম, রুমে প্রবেশ করে আই ফাউন্ড, কে প্রবেশ করছে রুমে? আমি প্রবেশ করছি, সো আমি দেখছি লাইট কোয়াইট ড্যাজলিং, কোনো সমস্যা নাই, এই বাক্য ঠিক আছে। সিটিং অন দ্য গেট হি ওয়াজ রিবিউকড বাই দ্য টিচার, টিচারের কাছে বকা খাইছে, সেটাও কোনো সমস্যা নাই। বিং আ ভেরি হট ডে, কে কে দিন হট কার, আই রিমেইনড ইন মাই টেন্ট, তাহলে কি আমি হট ছিলাম বা এরকম কিছু বুঝাইছে? না, নর্মালি দিনটা গরম এই অর্থে আমরা দেখব যে এইটার সাথে মডিফায়ারটা ঠিকঠাক হয় নাই। সো আলটিমেটলি এটা হচ্ছে এই নাম্বারটা আমাদের অ্যান্সার। এইগুলাকে আমরা পাবো এক্স্যাক্টলি আমাদের লেকচার 15-এ, এবং টপিকটা আমরা ওইভাবেই সাজিয়েছি। আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যদি আমাদের ডাইজেস্টের পার্ট যেটা আছে, এটা হচ্ছে আমাদের ডাইজেস্ট। আচ্ছা, একটু ছোট করি, আমি একটু নিচে চলে যাব। আচ্ছা, এখান থেকে সূচিপত্র দেখাইলে আমার মনে হয় হয়ে যাবে তোমাদের, তারপর আমি আলাদা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। খেয়াল করো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, জানি না যেটা কাজ করতেছে না কেন। আচ্ছা, এই যে এই জায়গাটায় আমরা দেখতে পারবো যে আমাদের, যখন আমরা তোমাদের ক্লাস পড়াবো তখন এইখানে এই যে ড্যাংলিং মডিফায়ার, হ্যাঁ, ড্যাংলিং মডিফায়ারের জায়গাটা, যে পজিটিভ ড্যাংলিং মডিফায়ার, সাবজেক্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, 157 নাম্বার পেজে আমাদের ডাইজেস্টে এগুলাকে আমরা পাবো। অনেকগুলো আমরা এক্সারসাইজ দেওয়ার চেষ্টা করেছি এখানে তোমাদের জন্য ইজি, আর ক্লাসে আমরা আলাদা করে আবার পড়াবো, ব্যাখ্যা সহ পড়াবো এই প্রশ্নগুলোকেই, যে কেন এটা রাইট কেন এটা ভুল। তো এই জায়গাটায় তোমরা আসলে দেখবা যে ইনশাল্লাহ মানে খুব সহজেই তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস, সেকেন্ড টাইমের জন্য আমরা যেটা বলি সব সময়, আমরা কিছুদিন আগে তোমার সাথে লাইভ করেছিলাম, সেশন আমরা বলার চেষ্টা করেছি, ভাই তোমাদের কাজ এখন আর পড়া না, তোমাদের মূল কাজ হচ্ছে বেশি করে প্র্যাকটিস করা, কারণ তোমরা একটা বছর ধরে খুব ভালো পড়াশোনা করে আসছো। আমাদের ডাইজেস্টটাকে আমরা সেভাবেই সাজিয়েছি, আমি যদি একটু 157 নাম্বার পেজ তোমাদেরকে দেখাই, আমার মনে হয় সুবিধা হবে তোমাদের জন্য, যে আমরা ঠিক ডাইজেস্টটাকে কেন প্র্যাকটিসের জন্য সেরা বলি, বা এটার কারণটা কি। আচ্ছা, আমি 157 নাম্বার পেজে চলে যাই, দ্রুত গেলেই বোধহয় ভালো হবে। এখন কত নাম্বার পেজে আছি? 152। ওকে, ঠিক আছে, ডিগ্রি ট্যাগ কোশ্চেন, এই তো চলে আসছে আমরা ড্যাংলিং মডিফায়ারের জায়গায়। এই যে দেখো সাবজেক্ট ড্যাংলিং মডিফায়ার, এইখানে প্রত্যেকটা প্রশ্ন আলাদা করে তুমি চাইলেই খুব সহজে তোমার খাতায় এরকম বাম সাইডটা ঢেকে, উত্তরপত্রটা ঢেকে তুমি এখান থেকে প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে? জাস্ট প্র্যাকটিসের উপর দিয়ে যাবা, তোমাদের ক্লাসে রুলস পড়ানো হবে, রুলসের বাইরে এসে তোমরা শুধু প্র্যাকটিস গুলা করবা, প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা করে, ঠিক আছে? এই প্র্যাকটিস গুলো যদি তুমি করো খুব সহজেই, তোমার কাজ এখন শুধু প্র্যাকটিস করা, যত বেশি প্র্যাকটিস করবা তোমার আগে পড়া জিনিসগুলো তোমার মাথায় বেশি করে থাকবে, আর বেশি বেশি এক্সাম দেয়, এই কাজটাই হবে তোমার কাজ। ওকে, সো নাম্বার 4-এ যাই আমরা। উল্লেখ করেই দিছে, আইডেন্টিফাইজ উইথ কারেক্টলি প্লেসড মডিফায়ার, ঠিকঠাক মডিফায়ার বসছে। আমরা কিছু, আমি ডাইজেস্ট থেকে কিছু জিনিস তুলে নিয়ে আসছি, দেখি এটা তোমরা করতে পারো কিনা, বা ডাইজেস্ট আমরা ঠিক কোন ধরনের পড়াশোনা করব সেটা একটু দেখার চেষ্টা করছি। আসো দেখি, বলো 4 নাম্বারটা। ড্রাইভিং থ্রু দ্য কান্ট্রি সাইড দ্য ফ্লাওয়ার্স ওয়ার বিউটিফুল, ড্রাইভিং থ্রু দ্য কান্ট্রি সাইড সি উই স বিউটিফুল ফ্লাওয়ার্স, ড্রাইভিং থ্রু দ্য কান্ট্রি সাইড বিউটিফুল ফ্লাওয়ার্স ওয়ার সিন, ড্রাইভিং থ্রু দ্য ফ্লাওয়ার্স লুক ভেরি বিউটিফুল। আচ্ছা, মানে আমরা যখন ওই গ্রামীণ রাস্তা দিয়ে মেঠোপথে হাঁটছিলাম বা ড্রাইভ করছিলাম, তখন আমরা সুন্দর ফুলগুলোকে দেখেছিলাম। তাহলে আমরা যখন ড্রাইভ করছিলাম, শেষ থেকে আসি, ড্রাইভিং থ্রু দ্য কান্ট্রি সাইড, কান্ট্রি সাইড দিয়ে কে ড্রাইভ করছিল? ফ্লাওয়ার? ডেফিনেটলি না, যে ড্রাইভ করবে সেই আসার কথা। তাহলে এক্স্যাক্টলি যতবার ফ্লাওয়ার উল্লেখ আছে দুইটাই ভুল আছে, ড্রাইভিং থ্রু দ্য কান্ট্রি সাইড ফ্লাওয়ার এটাও ভুল। আচ্ছা, বি নাম্বারটা, সি নাম্বারটা, ড্রাইভিং থ্রু দ্য কান্ট্রি সাইড বিউটিফুল ফ্লাওয়ার্স আর সিন, প্যাসিভ করে দিছে, বাক্য ঠিক হইতে পারতো যদি আমরা এখানে একটা অ্যাক্টিভ বাক্য না পাইতাম, যে উই স বিউটিফুল ফ্লাওয়ার্স। তাহলে যখন ড্রাইভিং থ্রু দ্য কান্ট্রি সাইডের ওই দিক দিয়ে ড্রাইভ করার সময়
কারা দেখছে? আমরাই ড্রাইভ করছি, আমরাই দেখছি। যখন এইটা ঠিকঠাক মিলে গেছে তখন বি নাম্বারটা হবে 4-এর রাইট অ্যান্সার। এই জিনিসগুলোই ডাইজেস্টে থাকবে। তোমার কাজ হচ্ছে বেশি করে পড়া। বিইউপিতে আসুক, অন্য যে কোনো জায়গায় আসুক, আজকে যেহেতু বিইউপি নিয়ে কথা বলছি, তুমি দেখবা যে খুব ভালোভাবে এগুলাকে অ্যান্সার করতে পারবে। আচ্ছা, নাওমি অ্যান্সার করেছে 4B, ভেরি গুড। আচ্ছা, তাওসিয়া আছে আমাদের সাথে, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম। ইসলাম, মাফি ইসলাম, 4B, ভেরি গুড। তোমরা বুঝতে পারতেছো কিনা? মানে এইগুলাই থাকবে। আমি আরো কিছু প্রশ্ন দেখাচ্ছি যে মডিফায়ার উপর আর কি ধরনের প্রশ্ন হয়। দেখো পরের কোশ্চেনটাও, চুজ দ্য কারেক্ট অপশন। তোমাকে এভাবে বলে নাও দিতে পারে যে তুমি মডিফায়ার বা ড্যাংলিং মডিফায়ারকে চেঞ্জ করো, বাট তুমি আসো। ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, প্রত্যেকটাতে একই জিনিস আছে। তার মানে, মানে জানলার ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছিল কোন একটা কিছু। হি গ্র্যাবড দ্য পেপারস, বাক্যের অর্থ কি হয়? ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো যদি সাবজেক্ট হিসাবে কাজ করে, তাহলে সে উঠতেছিল রাস্তার মানে জানলার ওই পাশ দিয়ে, তারপর উঠতে উঠতে সুপারম্যানের মতো বা স্পাইডারম্যানের মতো কাগজ ধরে নিয়ে আসছে। এটা কি হয় যে হি গ্র্যাব দ্য পেপার ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো? বাক্যের অর্থ কি মিললো? সে কি বাইরে বাইরে উঠতে উঠতে যে কাগজ নিয়ে আসছে, সে কি সুপারম্যান বা স্পাইডারম্যান? ডেফিনেটলি না। আচ্ছা, তোমরা অ্যান্সার করো। তাহলে ফ্লাইং আউট দ্য উইন্ডো সবগুলা ঠিক আছে, হি গ্র্যাব যতবারই আমরা হি পাবো এটা হবে না, কারণ হচ্ছে সে করে নাই কাজটা। দ্য পেপারস ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, পেপার গুলা, অ্যান্ড সাডেনলি দ্য প্যাসিভ ভয়েস ওয়্যার গ্র্যাবড বাই হিম, তা সে পেপার গুলোকে ধরে নিয়ে আসছে। আচ্ছা, এইখানে পেপার গ্র্যাবড ভার্ব টু আছে ডিরেক্ট, পেপারস এর সাথে এখানে যদি ভার্ব টু দেই এটা হবে না, কারণ পেপার নিজেকে নিজে ধরে নাই, বা এটা প্যাসিভ যখন করছে তখন আমরা এখানে অক্সিলারি পাচ্ছি না। উইদাউট অক্সিলারি এটা বাক্য ফাইনাইট ভার্ব হচ্ছে না। তার মানে একমাত্র আমাদের সি নাম্বারটা থেকে যাচ্ছে, যে যখন পেপার গুলা উঠতেছিল জানলার বাইরে, তারা তখন তার ওই কোন একজন ব্যক্তির দ্বারা ধরা, মানে কি বলবো এটারে, ভালো বাংলা পাচ্ছি না, সাইদ ভাইকে দরকার। এটারে কি বলা যায়, ক্যাচের ভালো বাংলা কি রে ভাই? আহ এটা কেউ দিবা আমার একটা ভালো বাংলা? কখন আবার কি বলবো, সাইদ ভাই এসে বলবো আবার যে ইংরেজির লোকজন বাংলা পারে না। ঠিক আছে, যত ভালোই বাংলা বলো, সাইদ ভাই বলবো যে ঠিকঠাক হয় নাই। আচ্ছা, ঠিক আছে, তার মানে তার দ্বারা সংগৃহীত হয়েছিল, ধরে নাও এটা মানে গ্র্যাবড, যদিও সংগৃহীত অর্থ হয় না, কাগজগুলোকে সে তুলে নিয়ে এসেছিল তার দ্বারা, মানে কি উদ্ধারকৃত হয়েছিল বা কিছু একটা। বাংলা আসতেছে না এখন, লেট ইট গো। ওকে, আরেকটা দেখি চলো। ওয়াইল গোয়িং টু দ্য ক্লাস, ঠিক আছে, নাম্বার 6। ওয়াইল গোয়িং টু দ্য ক্লাস, ক্লাসে যখন যাওয়ার সময়, অর্থটা দেখো ভালো করে, ক্লাসে যাওয়ার সময়, ক্লাসে যাওয়ার সময়। এবার তুমি ডট ডট দিয়ে পরেরটা দেখো, দ্য ডগ বিট হিম, কুকুরটা, কুকুর মানে এরকম হইতে পারে যে কুকুর আসতে পারে আর ডগ, মানে এখানে বাইট বুটের কোনো হিসাব আছে? এখানে নাই। বলতে হবে হচ্ছে আমি কুকুরের দ্বারা আক্রান্ত হয়েছিলাম, মানে আমি গেছি ক্লাসে, তাহলে আমাকে আগে নিয়ে আসতে হবে, বাক্য প্যাসিভ হোক আর যেই টোনেই হোক। গেছি আমি, আমার ক্লাসে যাওয়ার সময় আমি কুকুরের দ্বারা আক্রান্ত হয়েছিলাম বা আমি কামড় খেয়েছিলাম, এই কথাটা বলতে হবে। ওকে, কারণ ক্লাসে যাওয়ার সময় কুকুর যদি তোমাকে কামড়ায়, বাক্য যদি এরকম হয়, তার মানে কুকুর একটা ব্যাগ নিয়ে যাচ্ছিল ক্লাসে, কিন্তু তখন কামড় খাইছে। কুকুর ক্লাসে যায়? গত 16 বছর গেছে ছাত্রলীগ যারা ছিল, কিন্তু এখন আর কোনো কুকুর ক্লাসে যায় না। আচ্ছা, চলো। আবার কুকুরগুলা ক্লাসে যাইতো, বাট এখন আর অন্য কেউ যায় না। ওকে, ঠিক আছে, সো 6B নাম্বার, রাইট? 6B, আরজু, ভেরি গুড। জান্নাতুল ফেরদৌস কবিতা, ওকে, ঠিক আছে, গুড। তাহলে আই ওয়াজ বিটেন বাই ডগ। আচ্ছা, আরেকটা মিসপ্লেসড মডিফায়ার, ওয়াইল স্টিল আ গার্ল আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফাদার। একই ধরনের, এগুলো সবগুলোই তোমরা ডাইজেস্টে পাবা, আরো আরো অনেকগুলো প্র্যাকটিস পাবা যেগুলোতে তোমাদের কনফিউশন গুলো দূর হয়ে যাবে। খেয়াল করো, while still a girl I went to the fair with my father, আমি আমার বাবার সাথে গিয়েছিলাম। যখন স্টিল আ গার্ল, স্টিল আ গার্ল, স্টিল আ গার্ল সব জায়গায় বাচ্চা মেয়ে থাকা অবস্থায়, তাহলে যদি মেয়ে থাকা অবস্থায় দা ফেয়ার ওয়েন্ট হয়, মেলা নিজে গেছে হয় না। মাই ফাদার ওয়েন্ট, আমার বাবা গেছিল আমার সাথে, তার মানে কি বাবা গার্ল ছিল? মিলতেছে না বাবার সাথে এটা, তাহলে বাবা দুই জায়গায় মিলতেছে না, একমাত্র মেয়ে থাকা অবস্থায় আমিই ছিলাম বাচ্চা মেয়ে, আমি গিয়েছিলাম মেলায়, কার সাথে? আমার বাবার সাথে। এই লাইনের অর্থ ঠিকঠাক মিলে গেছে। ক্লিয়ার? বুঝছেন কিনা?
আচ্ছা, আর যদি আগাচ্ছে একদম ড্যাম শিওর যে মানে ও নিশ্চিত যে যেগুলো ভুল হচ্ছে না, ভেরি গুড। এই কনফিডেন্স থাকাটা দরকার সেকেন্ড টাইমার হিসাবে। সেকেন্ড টাইমারদের সবচেয়ে বড় সমস্যা যেটা আমি ব্যক্তিগতভাবে দেখছি গত 3-4 বছর ধরে, যারা সেকেন্ড টাইমারদেরকে নিয়ে আমরা যখন কাজ করছি, তারা আসলে ভয়ে মানে মনের মধ্যে একটা ভয় থাকে তাদের, যে আমি কি ফার্স্ট টাইমারদের সাথে পারবো, আমি তো প্রথমবারেই পারি নাই, আমার দিয়ে কি সেকেন্ড টাইমও সম্ভব? আরে ভাই, প্রথমবার পারো নাই বলে তো সম্ভব, কারণ তুমি প্রথমবার হোঁচট খেয়ে খেয়ে শিখছো এক্স্যাক্টলি কোন জায়গাটায় সমস্যা হচ্ছিল। এবার তুমি শুধু সেই সমস্যাগুলোকে নার্চার করো। তোমাকে ফার্স্ট টাইমের মতো সে এত এফোর্ট দিতে হবে না, তুমি চালাক হয়ে গেছে এখন, সরি বুদ্ধিমান হয়ে গেছে এখন, যে কোনটা বাদ দিবা কোনটা পড়বা। সব টপিক পড়ার দরকার নাই, নির্দিষ্ট টপিক গুলো পড়ে আগে যাবা শুধু। 7A, ভেরি গুড। আসেন দেখি আরেকটা করি, নাম্বার 8, ওয়াইল ওয়াকিং দ্য পার্ক। এটা আগের মতোই, দেখি এটা আপনারা করবেন, আমি আর এটা অ্যান্সার দিব না। আমি যখন পার্কে হাঁটছিলাম তখন সাপ কামড় দিছে, তাহলে কে আগে আসবে, সাপ নাকি মানে সে? কোনটা আগে যাবে? ওই যে ছাত্রলীগের মতো একটা বললাম অপশন, ওইটাতে ছিল। ঝটপট অ্যান্সার করবেন, এটা আমি অ্যান্সার দিব না, এটা আপনারাই দিবেন। আমি সরে গেলাম, আমি শুধু অ্যান্সার দেখবো। বলেন বলেন। আচ্ছা, ক্লিয়ার সবার সেটা বলতেছেন, কিন্তু অপশন বলেন। 8 নম্বরের অপশন কত হবে? আচ্ছা, 25 ব্যাচের বাচ্চা কাচ্চাও ক্লাস করতে, দ্যাটস গুড। কোনো সমস্যা নাই, একই জিনিস তোমাদেরও আসবে। যদিও ক্লাসটা আছে মানে সেকেন্ড টাইমে যারা আছে তাদের কিভাবে প্রস্তুতি নেওয়া সেটা দেখাচ্ছি, বাট এটা তোমাদের জন্য কাজে লাগবে। কোনো জিনিসই মানে স্পেশাল কারোর জন্য কিছু না আসলে। যদি আমরা সেটাকে মানে মার্কেটিং করার জন্য বলি, আলটিমেটলি সবার জন্য সবকিছু সমান প্রস্তুতির জায়গাটা। ওকে, আধিরা বলছে 8A, জান্নাতুল ফেরদৌসও বলছে 8A। ওকে, তাহলে স্নেক আসবে না, প্রথম কথা হচ্ছে এটা। যত জায়গায় স্নেক আছে তত জায়গায় বাদ, একমাত্র যে পার্কে হাঁটছিল সেই সাপের দ্বারা কামড় খাইছিল। সো হিটাই হচ্ছে এখানে মেইন সাবজেক্ট হিসেবে কাজ করবে। সো এই নাম্বারটা ক্লিয়ার। ওকে, আচ্ছা, সেন্টেন্স কারেকশন নিয়ে আমরা কাজ করতেছিলাম বা ড্যাংলিং মডিফায়ার। এই ধরনের প্রশ্ন আসবে যে হোয়াট টাইপ অফ কনজাংশন ইজ অলদো ইন দ্য সেন্টেন্স অলদো হি ওয়াজ টায়ার্ড হি কিপড ওয়ার্কিং। যদিও সে কাজ করছে তারপরেও সে মানে কি দুর্বল হয়েছিল। বিউপি মাঝে মাঝে কিছু প্রশ্ন করে, খেয়াল রাখবা। আমি তোমাদেরকে, তোমরা সবচেয়ে বেশি আমাকে জাস্ট ইনস্ট্যান্ট বলো যে অ্যাডমিশন টেস্টে ইংরেজির সবচেয়ে কঠিন জায়গাটা কোনটা, বা তোমাদের মনে থাকে না, মুখস্থ করে কুলাইতে পারো না, মানে ধরতে পারো না, বা কঠিন হয়। জাস্ট জাস্ট একটু একটা নর্মাল সার্ভে আমি নিতে যাচ্ছি ইনস্ট্যান্ট, এবং সেই সার্ভেটা তোমরা যে কোন জায়গায় কত বড় ভুল করো আমাকে নর্মালি বলো যে সবচেয়ে কঠিন কোনটা, মানে গ্রামারের বা যাই হোক সব মিলায় সবচেয়ে কঠিন কোনটা, যেটা নিয়ে তোমাদের সবচেয়ে বেশি টেনশন থাকে। এই প্রশ্নের অ্যান্সার পরে নিচ্ছি। জাস্ট আমাকে একটু নর্মালি বলো যে সবচেয়ে কঠিন কোনটা, যেটাকে মুখস্থ করে মনে থাকে না, প্রতিদিন পরে এরপরেও ভুলে যাও, কমন পড়ে না। ভোক্যাবস। আচ্ছা, রাইট। মানে এটাই হয় যে ভাই আমি 100টা ভোকাবুলারি পড়ছি, 1000টা ভোকাবুলারি পড়ছি, তারপরে আমার কমন পড়তেছে না। কমন গল্প এটা, রাইট? মানে আমার সাথে কি তোমরা এগ্রি করতেছো যে ভোকাবুলারি নিয়ে সবচেয়ে বড় সমস্যা, বা মেমোরাইজিং পার্টেই তোমাদের সবচেয়ে সবচেয়ে কঠিন হয়? বা তোমরা মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভোক্যাবস, ফ্রেজাল ভার্ব এই সেই মুখস্থ করতে করতে তোমাদের জীবন শেষ হয়ে যায়, রাইট? হাজার হাজার পড়তেছো, প্রতিদিন পড়তেছো। আমরা আমাদের ডেইলি ইংলিশ নামে একটা আলাদা সেকশন থাকে আমাদের মেমোরাইজিং পার্টের, যেখানে আমরা প্রতিদিন 5টা 10টা করে ফ্রেজ, ইডিয়ম ফ্রেজ, এইটা সেটা দিতেই থাকি। আচ্ছা, সবাই বলতেছে মেমোরাইজিং প্রিপোজিশন আলাদা আলাদা করে। ওকে, আমি আরেকবার ফিরে যাচ্ছি যে গত বছর কয়টা ছিল। মানে তার আগে একটা প্রশ্ন করি, যে 40 মার্কের মধ্যে ঠিক কত পাইলে তুমি টিকবা ইউনিভার্সিটিতে? এটা হচ্ছে আরেকটা প্রশ্ন, 40-এর মধ্যে ঠিক কত পাইলে তোমরা টিকবা? 25, 30? এনাফ? মানে 40-এ আমি যদি 25 পাই বা 30 পাই, তাইলে কি আমার জন্য এনাফ? এনাফ। ওকে, তাইলে আসি আমি যে গত বছর 40টার মধ্যে কয়টা ভোকাবুলারি আসছে আমি একটু দেখবো, হ্যাঁ? এই যে চার্টটা আমি করছিলাম তোমাদের জন্য, এটা তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো তোমাদের কি বলে এটাকে, তোমাদের কাছে বিউপি প্রশ্ন আছে, এটাকে আমি ম্যানিপুলেট করছি কিনা এটা তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে আসো। 5টা ড্যাংলিং মডিফায়ার, কই কই ভোক্যাবস, এই যে কোনো এক চিপায় আমরা ভোক্যাবস কে দেখতে পাচ্ছি, হি ইজ অ্যালাইভ। এই যে ভোক্যাবস আসছে একটা, ঠিক আছে। তারপর আর কি নিয়ে ভয় পাও জানো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, এটা 3টা আসছে মানলাম, তারপরও 3+1। আর কি নিয়ে ভয় পাও তোমরা? আর কোনটা নিয়ে ভয় পাও তোমরা?
একটু বলো না আমাকে। অ্যানালজিতে মুখস্থের কিছু নাই। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আচ্ছা ধরলাম যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমার মনে থাকে না, এটা মেমোরাইজিং এর পার্টে পড়ে, জীবনে এটা মেমোরাইজিং এর পার্টে পড়ে না, স্টিল নিলাম 3+1+1 5। যেই টপিকে তোমরা সবচেয়ে ভয় পাও ওই টপিক গুলা থেকে মাত্র 5টা কোশ্চেন আসছে অনলি। বাদ দিয়ে দাও 5টা, আমি বাদ দিয়ে দিলাম, এই 5টা আমি পড়বো না। আমার হয় না মানে আমার যেহেতু হচ্ছেই না, আমি ওই 5টা টপিক পড়বো না। আমার হাতে আরো 35টা প্রশ্ন থাকে। এইটা হচ্ছে সেন্সিং এর জায়গা। আমার যেটা হচ্ছে না আমি ওইটাকে ধরবো না, বা আমি ওটাকে পরে রাখবো প্রস্তুতির জায়গায়। এখন এর মধ্যে যে ভোকেবস আসছে এটাও আসছে, মানে এই ভোকেবস আসছে ইএফটি থেকে। আজকে যদি আমি সেটা দেখাচ্ছি না, বাট লিখে রাখতেছি আমি, এটা ইএফটি থেকে আসছে, আমি দেখাই দিব যে তোমাদের যে টেক্সট বুক থেকে সেই ভোকাবুলারি আসছে, ঠিক আছে। সো মানে সেকেন্ড টাইমারদের জন্য আমি বলতেছি যে ভাই ভয় পাও না, আজেরা টেনশন করো না, যেই জিনিসগুলো পারো না ওইটার পিছনে যে লাগা পড়ো না, যেইটা পারো যেইটা সেফ ওইটাকে কাছে রাখো, ঠিক আছে। বুঝছো না আমার কথা কি তোমাদের কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে, এই প্রশ্নটা আমরা হয়তো ক্লাসে কোনো টপিকে পড়াবো না, লাইক কোথায় গেল, এই যে, মানে এটাকে আমরা কোনো টপিকে আলাদা করে আমি তোমার পড়াবো না। ট্রাস্ট মি, মানে আমি বলবো না যে সমস্ত সমস্ত কিছু আমার লেকচার থেকে আসবে। কোনো টপিকে নির্দিষ্ট জায়গা নাই, আমরা অলদোকে পড়াই না কোথাও, কিন্তু আমরা আমাদের প্রথম ক্লাস বেসিক সেন্টেন্স স্ট্রাকচারসে গত বছর এটা 4.5 ঘন্টার একটা ক্লাস গেছিল, ঠিক আছে। সেকেন্ড টাইমেরদের বেসিক সেন্টেন্স স্ট্রাকচারসে আমরা দেখবো যে এই দো অলদোর কথা আসে, এরা বাক্যে কি হিসাবে ফাংশন করে, কোন সেন্টেন্সে ফাংশন করে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কোনটাতে এটা বসে, কেন সেটা বসে, আমরা সেটা ধরে ধরে পড়াই। যে সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সে যেগুলো আসে সেগুলো কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেট কমপ্লেক্সে যেগুলো আসে, কম্পাউন্ডে যেগুলো আসে সেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে কমপ্লেক্সে যেগুলো আসে সেগুলোতে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সেইখানের মধ্যে একটা হচ্ছে দো, অল দো, ইফ, অন্যান্য যারা বসে বাক্যের প্যাটার্ন অনুযায়ী। এই যে কোরিলেটিভ কনজাংশন পড়াই না আমরা, কোরিলেটিভ গুলা কখন আসে, আমরা রাইট ফর্ম অফ ভার্বসে যে দেখবো কোরিলেটিভ পড়াই, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, এরা যখন থাকে তখন আবার আমরা কি দেখবো, সাবজেক্ট দুইটা থাকে, সাবজেক্ট দিয়ে একটা অমুক অমুক হয়, আবার এখানে আরেকটা সাবজেক্ট থাকে। তোমরা বাসায় যে পড়বা যে এই দুইটা সাবজেক্টের মধ্যে ধরো আইদার নট যদি থাকে বা আইদার অর যদি থাকে, সেইখানে কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে এইটা দেখবা। এক একটা টপিককে যখন তুমি পড়বা ওই টপিকের ভিতরে ঢুকে যাবা, অপশনগুলোর মধ্যে থেকে প্রশ্ন বের করবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি মানে মানে কনফিউজিং এর জায়গাগুলো ক্লিয়ার কিনা, যে আসলে তোমরা কোন জিনিসটা গুলাকে ফাও প্রেসার দাও, মানে এইটা নাই, ধরো তুমি পারলা না ছেড়ে দাও না একটা টপিক। আমি বলছি না যে এটা আমার ডাইজেস্টে কোথাও আছে, আমি এটাও বলতেছি না যে আছে ডাইজেস্টে, বাট আমি আমি বলবো না, কারণ আমি ক্লাসে পড়াবো না আলাদা করে এই টপিকটাকে। বাট তোমার কমন সেন্স থেকেও তুমি কিছু প্রশ্ন পেরে যাবা এমনিতেই। কিচ্ছু না পড়লে তুমি কিচ্ছু পারো না, তোমার যখন চাইনিজ ভাষায় প্রশ্ন করে দিই তাও তুমি 2-3টা প্রশ্ন পারবা, ঠিক আছে। তাহলে ওই জায়গাগুলোকে একটু ধরে রাখবা। তাহলে আসল এখানে কি হিসাবে ব্যবহৃত হয়েছে, যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা পাই, এই সেন্টেন্সটা কিসের, কমপ্লেক্স সেন্টেন্স, রাইট। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে হি কিপড ওয়ার্কিং, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আরেকটা হচ্ছে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কি বলি, সাবঅর্ডিনেট ক্লজ। কেন সাবঅর্ডিনেট ক্লজ বলি, কারণ এই যে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকে যেই বাক্য সেটাকেই আমরা বলি সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেটিং ক্লজ। এই কনসেপ্ট গুলো মাথায় আসে না আমাদের, একদম প্রথম ক্লাস থেকে মাথায় আছে। আমার 25 ব্যাচে যারা তারা যারা আমাদের একাডেমিকে ছিল, প্রথম ক্লাসটা আমি বেসিক সেন্টেন্স ক্লাস নিই যাতে করে সিলেবাসের বাইরে বা যাতে মাথায় কনসেপ্ট গুলো ঢুকে যায়। 26কে একইভাবে আমরা নার্চার করতেছি যাতে ওদের মাথায় ঢুকে যায়। ওকে, বুঝছো? অ্যান্সার বোঝা গেছে তাইলে, যেটা সাবঅর্ডিনেট কনজাংশন। আর কোরিলেটিভ কনজাংশন হচ্ছে যেটা একই ধরনের দুইটা সাবজেক্টকে নিয়ে কাজ করে, দুইটার একই একই মানে আমরা আরবি ভাষা বলি মার্জা, যেদিকে ফিরে আর কি, সেই সেই জায়গাগুলোকে আমরা ব্যবহার করি। ওকে, সো এই টপিক গুলা আমরা ডাইজেস্টে কোন কোন প্রশ্নে পাবো, সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশন, ড্যাংলিং মডিফায়ার, এই জায়গায় পাবো, হ্যাঁ, ড্যাংলিং মডিফায়ার, এইসব জায়গায় আমরা পাবো। আমাদের লেকচার নাম্বার হচ্ছে, আমাদের সেকেন্ড টাইম ব্যাচের জন্য আমরা যে ইয়া করেছি সেখানে লেকচার গ্রামারের 15 নাম্বার লেকচার আমরা এটাকে পাবো, ওভারঅল 30, গ্রামারের 15, অর্থাৎ মূল লেকচারের 15 নাম্বার লেকচারে গ্রামারের আমরা এটাকে পাবো, ঠিক আছে। আর ডাইজেস্টও সেটা আমি তোমাদেরকে দেখাইলাম যে 157 নাম্বার পেজ, পেজ
157-এ এগুলা বিস্তারিত দেয়া আছে। তোমাদের যারা মানে আগের ডাইজেস্ট যাদের আছে তারা সেগুলোতে দেখতে পারো, তাদের হয়তো পেজ নাম্বার একটু উল্টাপাল্টা হবে, বাট ইটস ইটস কাইন্ড অফ সিমিলার যেখানে তোমরা যাও। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে আমরা কি অ্যান্সার করতে পারবো? আমাকে একটু কনফার্ম করেন যে এই ধরনের প্রশ্ন যদি আসে আমরা অ্যান্সার করতে পারবো কি না। যত ধরনের সেন্টেন্স রিলেটেড, সেন্টেন্স কারেকশনের জায়গায়, ড্যাংলিং মডিফায়ারের জায়গায় যদি কিছু আসে আমরা অ্যান্সার করতে পারবো কিনা ইনশাল্লাহ? সবাই সবাই সেকেন্ড টাইমার যারা আছেন পারবেন কিনা বলেন। ওকে, টপিক ভিত্তিক যদি কারো কোনো সমস্যা থাকে, আমাদের কিছু ফ্রি ক্লাস, মানে ফেসবুকে এখন যেরকম আমরা লাইভ নিচ্ছি, আমাদের ইউটিউবে অসংখ্য ফ্রি ক্লাস প্লে লিস্ট করা আছে। একটা ব্যবসা মারার থিওরি দেই, আপনি যদি আমাদের ফ্রি ক্লাসও করেন, নর্মালি কোর্সে আসার দরকার নাই, ফ্রি ক্লাসও যদি করেন, তারপরে আপনার প্রস্তুতি ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে। চান্স পাবেন, কমন পাবেন সেটা বলতেছি না, আপনার প্রস্তুতি যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমাদের ফ্রি ক্লাস আর মূল ক্লাসের মধ্যে পার্থক্য বোধহয় খুব একটা বেশি নাই, যারা আমাদের স্টুডেন্ট তারা এটা বলতে পারবে। ঠিক আছে, ওকে, আসেন এইবার আমরা দেখব পরের যেটা আমাদের ছিল, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স গুলা। ঠিক আছে, চেঞ্জিং সেন্টেন্স গুলা, চেঞ্জিং সেন্টেন্সের জায়গা থেকে 5টা প্রশ্ন আসছে এফ ট্রিপল এসে গতবার। চেঞ্জিং সেন্টেন্স থেকে 5টা প্রশ্ন আসছে। চেঞ্জিং সেন্টেন্সের জন্য আমি একটু যদি আপনাদেরকে 1 মিনিটে একটু বুঝাই যে চেঞ্জিং সেন্টেন্স আসলে কাজ করে কিভাবে। ঠিক আছে, 1 মিনিট সময় নেব আমি বোঝানোর জন্য পুরোটা। চলেন, চেঞ্জিং সেন্টেন্স কাজ করার জন্য আমাদেরকে সেন্টেন্স জানতে হবে। হোয়াট ইজ সেন্টেন্স এটা জানাটা জরুরি আগে, হ্যাঁ। সেন্টেন্স কি এবং সেন্টেন্সের কোন কোন জায়গায় কাজ হয়। সেন্টেন্সকে আমরা 2 ভাগে পাই, একটা হচ্ছে অর্থগত দিক থেকে যেটা মানে 5 প্রকার হয়, আর একটা হচ্ছে গঠনগত দিক থেকে যেটা 3 প্রকার হয়। মূলত আমরা আমাদের এই 3 প্রকারকে নিয়ে কাজ করি। সেটার মধ্যে প্রথম হচ্ছে সিম্পল, আর একটা হচ্ছে কমপ্লেক্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড। এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড হচ্ছে আমাদের আলোচনার জায়গা, বুঝছেন? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই দুইটা। এখন আমরা দেখবো যে সিম্পল সেন্টেন্স হচ্ছে একটাই সাবজেক্ট থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। যেটা, কারণ ফাইনাইট ভার্ব কি জিনিস আবার সেটা যদি কারো সমস্যা থাকে, ছোট্ট করে বলে যাচ্ছে যে ভার্ব 1 এবং ভার্ব 2 এরা সারা জীবন ফাইনাইট ভার্ব। ভার্ব 3, ভার্ব 4 অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি 2 ধরনের হইতে পারে, একটা হচ্ছে উইথ অক্সিলারি আর একটা হচ্ছে উইদাউট অক্সিলারি। যদি এরা উইথ অক্সিলারি থাকে, উইথ অক্সিলারি থাকে তাহলে এরা ফাইনাইট ভার্ব। যদি উইদাউট অক্সিলারি থাকে তাহলে এরা নন ফাইনাইট ভার্ব। উইদাউট অক্সিলারি যদি আমরা কখনো পাই তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখা যাচ্ছে, যাচ্ছে, ওকে। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা দেখব যে ভার্ব 5 এবং 6 এরা সারা জীবন, অর্থাৎ 2 + ভার্ব 1 হ্যাভিং প্লাস ভার্ব 3, এরা সারা জীবন নন ফাইনাইট, এরা সারা জীবন ফাইনাইট। তাহলে ফাইনাইট, কিছু ফাইনাইট কিছু নন ফাইনাইট, সারা জীবন নন ফাইনাইট। এই যে প্রসেসটা, একটা সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব থাকবে, যেগুলো সেগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। তার মানে অসংখ্য নন ফাইনাইট এখানে থাকতে পারে। কমপ্লেক্স এবং কম্পাউন্ডের স্ট্রাকচার সেম। এখানে একটা সাবজেক্ট থাকবে, সরি, এখানে হচ্ছে একটা সাবজেক্ট পাবো আমরা, তারপর একটা ফাইনাইট ভার্ব পাবো। আবার একটু পরে যা দেখবো একটা সাবজেক্ট আসছে আর একটা ফাইনাইট ভার্ব আসছে। কখনোই বাক্যে 2টা সাবজেক্ট 2টা ফাইনাইট ভার্ব বসবে না উইদাউট, নেভার এভার, সেইখানে একটা ক্লজ মেকার না থাকা পর্যন্ত। যতক্ষণ একটা মানে এটা তার একটা ক্লজ তৈরি হচ্ছে, সেই ক্লজটা মেড হওয়ার জন্য একজন ক্লজ মেকার লাগবে। এইটা ছাড়া কখনোই তৈরি হবে না। এবার আপনি এখানে 100টা বসাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আরো একটা সাবজেক্ট বসান, আরো একটা ফাইনাইট ভার্ব বসান, তার আগে একটা ক্লজ মেকার দেন। আরো একটা ফাইনাইট ভার্ব বসাইতে যাচ্ছেন আপনি, তার আগে একটা ক্লজ মেকার দেন। আরো একটা ফাইনাইট ভার্ব বসাতে যাচ্ছেন আপনি, তার আগে একটা ক্লজ মেকার দেন। একটা একটা ক্লজ মেকার দিয়ে আপনি অসংখ্য পরিমাণ ফাইনাইট ভার্ব বসাই যেতে পারবেন, কোনো সমস্যা নাই। এই দুইটার স্ট্রাকচার সেম, শুধু আমরা দেখব যে এইখানে কনজাংশন যেগুলো বসতেছে, অর্থাৎ এই যে ক্লজ মেকার যারা বসতেছে, এন্ড অর বাট, এই জিনিসগুলো আমরা দেখবো ফ্যান বয়েজ জাতীয় যা আছে, হ্যাঁ, এরা হচ্ছে, আপনার গুগল করলে পাওয়া যাবেন, এরা হচ্ছে কম্পাউন্ডের জন্য বসে। কমপ্লেক্সের জন্য আমরা দেখবো ইফ, তারপরে ডাব্লিউএস কোশ্চেনে যেগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে তারা, দো, অলদো, দুইটাই, এই জিনিসগুলা, অন্যান্য যা যা আছে এরা বসে। এইটুকু হচ্ছে সেন্টেন্সের পুরো আইডিয়াটা।
এখন আপনাকে যখন সেন্টেন্স দিবে আপনি দেখবেন যে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব আছে কিনা, তখন আপনাকে বললো যে ভাই আপনি কমপ্লেক্সে যান, তখন আপনি এই যে এইখান থেকে কিছু ক্লজ নিয়ে এই বাক্যটাকে চেঞ্জ করে দিবেন এই প্যাটার্নে, সেটা হয়ে যাবে কমপ্লেক্স। কিংবা আপনাকে যদি বলে কম্পাউন্ডে যান, তাহলে আপনি এইখান থেকে যে কোনো একটা ক্লজ মেকার নিয়ে অর্থ বুঝে এটাকে চেঞ্জ করে দিবেন, হয়ে যাবে হচ্ছে কম্পাউন্ড। কিংবা কমপ্লেক্স বা কম্পাউন্ড থাকতে পারে, আপনাকে বলবে যে ভাই আপনি সিম্পল আসেন, আপনি জাস্ট একটা সাবজেক্টকে একটা ফাইনাইট ভার্বকে রাখবেন, বাদ বাকি ফাইনাইট ভার্ব গুলাকে নন ফাইনাইট করে দিবেন 2 + ভার্ব 1 কিংবা ভার্ব 1 আইএনজি কিংবা ভার্ব 3 দিয়ে। এতক্ষণ যা বকবক করলাম সবার কাছে ক্লিয়ার কিনা? খুব দ্রুত বকবক করছি বলেন, কারণ আপনারা শুনতে চান না। কনসেপ্ট ক্লিয়ার? আমাদের স্টুডেন্ট যারা তাদের মনে থাকার কথা, বাট স্টিল আই এম আস্কিং, ইজ ইট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা বাক্যগুলা করতে থাকবো এখন, যেই বাক্যগুলোকে আমরা করি সাধারণত। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, শুধু তাওসিয়া বলছে জি ভাইয়া, বাদ বাকি তার মানে আগে থেকেই ক্লিয়ার, ও আজকে বুঝলো। আচ্ছা, জাহিদ হাসান বলছে জি ভাই ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। মানে আপনারা আছেন কিনা ক্লাস একটু দেখতেছি মাঝে মাঝে আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আসেন, সিম্পল ফর্মে যাইতে বলছে আমাকে, তাহলে আমাকে দেখতে হবে আছে কিসে। আমাকে বলেও দিছে এটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এই যে বাট আছে, এন্ড অর বাট, এগুলো যখন থাকবে সেগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই যে এন্ড, অর, বাট, এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সেখান থেকে আমাকে যাইতে বলছে কিসে? এই কম্পাউন্ড থেকে লাফায় যাইতে বলছে সিম্পলে। তাহলে একটা সাবজেক্ট নিবো, একটা ফাইনাল ভার্ব নিবো, ক্লজ মেকারের ওই পাশে যে ফাইনাল ভার্বটা থাকবে সেটাকে আমরা নন ফাইনাইট করবো। তাহলে আসেন আমরা একটু খুঁজি। হি ইজ ইল বাট হি ক্যান রান ফাস্ট, এই রান ফাস্ট একটা ফাইনাইট ভার্ব, এই হি ইজ এর একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্বের যে কোনো একটাকে আপনি নন ফাইনাইট করে দিবেন, তাইলেই হবে। অপশনগুলো দেখি। ইন স্পাইট অফ হিজ ইলনেস, ইন স্পাইট অফ হিজ বিং ইল, ডিসপাইট হি ইজ ইল, ডিসপাইট অফ হিজ ইলনেস। আচ্ছা, প্রথমত হচ্ছে কানেক্টরস এর ভুল আছে, ডিসপাইটের সাথে অফ বসে না, একটা বাদ। ডিসপাইট হি ইজ ইল, এই যে একটা ফাইনাইট ভার্ব পাচ্ছি, আবারও একটা ফাইনাইট ভার্ব পাচ্ছি, সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, দুইটা হওয়ার কোনো অপশন নাই এখানে, যে কোনো একটা ভুল আছে, তো দুইটা ভুল গেল। ইনস্পাইট অফ হিজ বিং ইল আর হিজ ইলনেস, আমরা দেখবো পজিটিভ বসে তারপরে ডিরেক্ট নাউনটা বসলেই বেটার। সো এখানে বিং ইংলিশ আর হিজ বিং ইল দরকার নাই, নর্মালি এই নাম্বারটাই হচ্ছে এই ইল, ইজ ইল হয়ে গেল নাউন। আর এইখানে এসে আমরা দেখলাম যে একটা ফাইনাইট ভার্ব পাইলাম আমরা, ঠিক আছে। নর্মাল যে একটা ফাইনাইট ভার্ব দরকার, এই একটা ফাইনাইট ভার্বকে আমরা পেয়ে গেছি, এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, এটা নর্মালি বিং ইল, আমরা যদি এইটুকু থাকতো, মানে নিচের বাক্যটা সর্বোচ্চ ভালো হইতো কখন, যখন আমরা এইটুকু পাইতাম। হোয়াট ইফ আমাদের হাতে এটা থাকতো, এই যে এইটুকু বিং ইল, তাইলেই এই যে ইসটা ভার্ব 1 আইএনজি হয়ে গেছে উইদাউট অক্সিলারি, ঠিক আছে। এইটুকু যদি থাকতো যে বিং ইল, অসুস্থ হয়েও হি ক্যান রান ফাস্ট, সে যথেষ্ট জোরে দৌড়াইতে পারছে, তাইলে ইনস্পাইট অফ ইজ ইলনেস আমরা দেখবো। ঠিক আছে খান ফাহাদ, ভেরি গুড, এ নাম্বার। বুঝছেন? তাইলে চেঞ্জিং সেন্টেন্স থেকে যে ধরনের প্রশ্ন আসবে আমরা এগুলো পারবো। আরো কয়েকটা দেখতেছি, তারপর আমি দেখাচ্ছি যে এগুলো আমাদের লেকচারে কত নাম্বারে থাকবে এবং ইয়ার ডাইজেস্টে কত নাম্বারে থাকবে। ঠিক আছে, আমি প্রশ্ন ধরে দেখায় দিয়ে আসবো আপনাদেরকে ইনশাল্লাহ ডাইজেস্টে কত নাম্বার এগুলো আছে। আসেন তারপরেরটা, এই স্ট্রাকচারটা মনে রাখেন, রেখে আগান। এটা কত ছিল রে বাবা? আচ্ছা, কিছু একটা হবে। আসেন, 10 বা 12 হবে, ধরেন 12 নাম্বার। ট্রান্সফর্ম ইন্টু নেগেটিভ সেন্টেন্স, হি ইজ বেটার দ্যান মোস্ট আদার ম্যান ইন দ্য ভিলেজ। আচ্ছা, বেটার দেন মোস্ট আদার, বেটার দেন মোস্ট আদার, অপশন আমরা যেগুলো দেখতে পাচ্ছি ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ। ট্রান্সফরমেশন অফ ডিগ্রি থেকে প্রশ্ন আসছে, ডিগ্রি বোঝাইতে 1 মিনিট নেবো আরেকবার। ডিগ্রির ক্ষেত্রে আমরা যেটা সবসময় বলি, আমি ক্লাসে কাজিনদের দিয়ে পড়াই, যে দুই ধরনের কাজিন, ধরো বিয়ে বাড়িতে কাজিনরা থাকে না, একদল পরে হচ্ছে নীল পাঞ্জাবি, আরেক দল পরে লাল পাঞ্জাবি, বা সাদা পাঞ্জাবি আরেক দল কালো পাঞ্জাবি, এই টাইপ। ধরো দুই দুই ধরনের কাজিনরা আসছে, একটা হচ্ছে মেরুন পড়ছে। এইখানে আমরা দেখবো ডিগ্রি 3 ধরনের, একটা হচ্ছে সুপারলেটিভ, আর একটা হচ্ছে কম্পারেটিভ, আর একটা হচ্ছে পজিটিভ। এইটা এক ধরনের কাজিন। আরেক, তারা হচ্ছে লাল পড়ছে, লাল পড়লে কি দেখা যায়? না, দেখা যাচ্ছে না, খুব একটা দেখা যাচ্ছে না। এটা দিলে দেখা যায়, এই কালারটা কি দেখা যায়? এটা দেখা যায়। আচ্ছা, সুপারলেটিভ, কম্পারেটিভ আর হচ্ছে পজিটিভ, এই কালার একটা। আর একটা হচ্ছে ধরো সাদা কালারের পাঞ্জাবি পড়ছে, সেটা কি? এইখানেও সুপারলেটিভ,
এইখানেও কম্পারেটিভ। দুইটা স্ট্রাকচার আমরা ফলো করবো, একটা হচ্ছে পজিটিভ। জাস্ট দুইটা স্ট্রাকচার ফলো করবেন, সাথে থাকেন। প্রথম স্ট্রাকচারে আমরা দেখব সুপারলেটিভ যে স্ট্রাকচার, সেখানে আমরা দেখব যে নর্মালি বাক্য কেমন হয়। শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। আর এইখানে যেটা হয় সেটা হচ্ছে শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস। এখানে সে প্লুরাল হয়ে যায়, ইন দা ক্লাস আগের মতোই আছে। পার্থক্য কি দুইটা বাক্যের? দুইটা বাক্যের পার্থক্য হচ্ছে এখানে ওয়ান অফ দা বেস্ট, আর এখানে হচ্ছে অনলি দা বেস্ট। এখানে ওয়ান অফ দা বেস্ট আর এখানে অনলি দা বেস্ট। আর নাউনের মধ্যে পার্থক্য আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গুলার বসছে, এইখানে প্লুরাল বসছে। এই দুইটা বাক্য দিয়েই আমরা ফলো করব। যদি আমার সাথে যারা পারবেন তারা বলবেন যে যদি এইটাকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করি, আমরা দেখব তখন আমরা ব্যবহার করি শি ইজ বেটার। এই যে কম্পারেটিভ হয়ে গেল, বেস্ট থেকে বেটার, THAN বসে সব সময়। এইখানে যে কোনো স্টুডেন্টকে নিয়ে আসবেন, তার চেয়ে সে বেটার হবে, কারণ সে সবচেয়ে বেস্ট। এনি আদার স্টুডেন্ট, শি ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্ট, ডট 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 যা আছে সব। কিন্তু এইখানে আসলে আমরা দেখবো যে এই ভদ্রমহিলা বা এই স্টুডেন্টটা, সে ক্লাসে সবার চেয়ে ভালো না, কয়েকজনের মধ্যে অন্যতম ভালো। তার মানে তার চেয়ে ভালো অন্তত, মানে তার সমপর্যায়ের ভালো এক দুইজন আছে, স্টিল সে ক্লাসের বেশিরভাগের চেয়ে ভালো। তখন আমরা লিখবো শি ইজ বেটার দেন, যেহেতু এনি আদার লিখতে পারতেছি না, আমরা এখানে লিখবো মোস্ট আদার, বেশিরভাগের চেয়ে, মোস্ট আদার স্টুডেন্ট। ডিগ্রির এইটুকু রুলস পড়লেই শেষ, আর কিছু বলা লাগবে না, মানে এর বাইরে আর কিছুই আসে না, ট্রাস্ট মি। আচ্ছা, আর এইখানে যখন হবে নো আদার, কেউ তার সমান না, তার সমান কয়জন সেটা বসবে। নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ গুড গেছে, বেস্ট গেছে, এবার বসবে বেটার গেছে, এবার বসবে গুড, অ্যাজ গুড অ্যাজ শি ইন দ্য ক্লাস। ও এখানে হচ্ছে স্টুডেন্টস বসবে, সরি, এখানে প্লুরাল বসবে অলওয়েজ, ঠিক আছে। আর শেষেটা কি বসবে? ভেরি ফিউ, কারণ তার সমান আছে সর্বোচ্চ দুইজন। তাহলে সেখানে আমরা দেখতেছি ভেরি ফিউ স্টুডেন্টস, নাউনটা অলওয়েজ প্লুরাল। এইখানে আর হয়ে যাবে ভার্ব, অ্যাজ গুড অ্যাজ শি ইন দ্য ক্লাস। ওকে, পার্থক্যের জায়গা বুঝা গেছে? বুঝছেন কনসেপ্ট? এই 6টা লাইন, দুইটা সূত্র। যারা কালার চেঞ্জ হয়ে গেছে না, আচ্ছা, এদিকে এক পাঞ্জাবি, এদিকে আরেক পাঞ্জাবি, এই দুইটা পাঞ্জাবি পরে দুই কাজিন গেছে বিয়ের গায়ে হলুদে, তারা দুই দিকে আলাদা করে দল পাকায় থাকতেছে, এইটুকুই। তাহলে আমাদের প্রশ্নে কি চাইছে? বেটার দেন মোস্ট আদার। আপনি মোস্ট আদার চাইছে মানেই এই যে এইখান থেকে চাইছে আপনার কাছে বেটার দেন মোস্ট আদার। চাইতে বসে কোথায়? তার সমান কে আছে? ভেরি ফিউ স্টুডেন্টস, এই যে এখানে যাইতে বসে ভেরি ফিউ ভেরি ফিউ ভেরি ফিউ ভেরি ফিউ। তাহলে আপনি এখান থেকে কি করবেন? ভেরি ফিউ দিবেন, নাউনটা অবশ্যই প্লুরাল হবে, আর বসবে ভার্বটাও যেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, তারপরে অ্যাজ গুড অ্যাজ। জান, এবার খুঁজেন। ভেরি ফিউ দিছেন, নাউনটা প্লুরাল আছে সব জায়গায়, এইখানে ইজ আছে তাইলে বাদ, আর 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 আছে, সো আছে বাদ, অ্যাজ নাই তাই বাদ, অ্যাজ গুড অ্যাজ হি। এক্স্যাক্টলি বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ইলিমিনেশন প্রসেস গুলো বুঝতে পারছেন? সিঙ্গুলার হইতো যদি এখানে ওয়ান অফ দা, মানে বেটার দেন এনি আদার থাকতো, তাহলে আমরা এখানে ইজ নিতাম, ঠিক আছে। অ্যাজ গুড অ্যাজ সব ঠিক আছে, আর ভেরিফিউ না হয় তখন নো আদার বসতো, ঠিক আছে। পার্থক্য ক্লিয়ার? এইটুকু যদি বুঝেন, মানে ডিগ্রির আর কিছু লাগবে না। এই 6টা লাইন, দুইটা রুলস, 6টা লাইন বললে বেশি হয়ে যায়, জাস্ট দুইটা রুলস পড়লেই এনাফ। ওকে ভাইয়া, তাহলে 12 বি। ভেরি গুড তাওসিয়া, নাওমি, আচ্ছা, খালিদ, সরি খান ফাহাদ, 12 বি। আচ্ছা আসেন, তাহলে এটা হচ্ছে ইংলিশ সেন্টেন্সের মধ্যে পড়লো। কমপ্লেক্স সেন্টেন্সে যাইতে বলছে আমাদেরকে। ওকে, কোনো সমস্যা নাই, কমপ্লেক্সে যাব আমরা। আচ্ছা, আই ওয়েন্ট দেয়ার বাট কুড নট সি হিম, এটা সম্পর্কে 14। আই ওয়েন্ট দেয়ার বাট কুড নট সি হিম। আচ্ছা, তাহলে বাট যুক্ত বাক্য আছে কিসে? কম্পাউন্ডে।
কম্পাউন্ডে আছে, যাইতে হবে কমপ্লেক্সে, তার মানে ফাইনাইট ভার্ব দুইটাই থাকবে, সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, আবার এই পাশে এসে ফাইনাইট ভার্ব থাকবে, মাঝখানে একটা ক্লজ মেকার থাকবে। তাহলে আসেন, although I went there, okay, I went finite verb, could not see finite verb, ঠিক আছে। আচ্ছা, অ্যাজ অর্থ কি, আমি গেছি কিন্তু পাই নাই, কিন্তু পাই নাই মানে দুইটা সিমিলার হওয়া যাবে না, অ্যাজ আই ওয়েন্ট দেয়ার হবে না, আই ওয়েন্ট দেয়ার এন্ড আছে তাও হবে না, মানে দুইটা সিমিলার অর্থ দিচ্ছে, আমি গেছি পাই নাই, যেহেতু গেছি পাই নাই, কিন্তু বলছে যদিও গেছি তারপরেও পাই নাই এই অর্থে, তাহলে দো হইতে পারে দো আই ওয়েন্ট দেয়ার, আই নট সি, কুড নট নাই, ভার্ব নাই, বাদ। তার মানে একমাত্র এখানেই দুইটা ফাইনাইট ভার্ব পাচ্ছি আমরা, এবং ক্লজ মেকার হিসাবে আমরা অলদোকে পাচ্ছি শুরুতেই, যেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে বসে। একটু আগে আমরা আরেকটা প্রশ্ন পাইছিলাম যেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন বসে, দুইটা প্রশ্নে কিন্তু বিউপিতে আসছে গত বছর, ঠিক আছে। তাহলে 13 কি হবে, এ 14 এ নাম্বার হবে, গুড, বুঝছেন? আপনাদের কাছে ক্লিয়ার এটা? তার মানে কম্পাউন্ড থেকে আমরা কমপ্লেক্সে আসছি, কোনো কাজ করি না, এখানে বাট ছিল, বাটটাকে শুধু চেঞ্জ করে অলদো বসাইছে, আর কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। বাক্যের অর্থ ঠিক রাখছি শুধু আমরা, অর্থ চেঞ্জ করা যাবে না। এইখানে বাট ছিল ক্লজ মেকার, এইখানে আমরা শুধু অল দো বসাইছি, কারণ অর্থগত দিক থেকে অ্যাজ বসে না, এখানে দো বসছে, বাক্যের ফাইনাইট ভার্ব বসে না, এন্ডও বসবে না, কারণ অর্থগত দিক থেকে এই দুইটা বসতেছে না। ক্লিয়ার? আনফাদ, ভেরি গুড। ওকে, বুঝছো? 15, এই একটাই আমরা দেখতেছি যে কোত্থেকে আসছে, নর্মালি আমরা যে অর্থগত যে 5 প্রকার পড়ি সেখান থেকে, মানে অ্যাসার্টিভ থেকে, নেগেটিভ, নেগেটিভ থেকে এই এই জায়গাগুলো থেকে, ঠিক আছে। তাহলে বলছে হচ্ছে এক্সক্লেমেটরিতে যাইতে, ডিক্লারেটিভ সেন্টেন্স মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আসেন তাহলে এক্সক্লেমেটরি যাইতে বলছে, হোয়াট অ্যান এক্সট্রাঅর্ডিনারি, আচ্ছা, দিস ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, ওকে। ওকে, এটা হচ্ছে বাক্য পুরোটা, না বাক্যের অংশটা আগে বোঝাটা জরুরি, যে আমাকে কোনটুকুতে প্রশ্ন করছে, প্রশ্ন করছে এইটুকুতে, দিস ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, এটা খুব অসাধারণ এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, তাহলে হাউ না হয়ে হোয়াট বসাটাই স্বাভাবিক, তাহলে এই দুটা আগে আউট। আচ্ছা, হোয়াট এন এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স ইজ, সাবজেক্ট নাই, ঠিক আছে, তাহলে দিস আছে, দিস ইজ হয়ে যাওয়াটাই স্বাভাবিক, খুবই ইজি। সিক্স, ক্লাস 6 থেকে পড়ছেন এগুলা, ক্লাস 6 7 থেকে পড়তেছেন এগুলা, ঠিক আছে, আমরা ক্লাস 6 7 থেকে এগুলাকে পড়তেছি। 59, গুড, ভেরি ইজি। তার মানে কিছু ইজি প্রশ্ন দেয়, আবার কিছু আউট অফ দ্য বক্স প্রশ্ন দিতে পারে, সব মিলে আপনার 40টা প্রশ্নের মধ্যে আপনি টার্গেট করবেন, মানে সেফ জোনে 35টা থেকে 36টা প্রশ্নকে আপনি টার্গেট করবেন, যেটার মধ্যে 100% হয়ে দাগাবেন 32টা, কিছু কনফিউজিং থাকলেও আরো 2 3টা, ঠিক আছে, যাতে নাম্বার খুব একটা কাটা না যায়, আলটিমেটলি আপনার ওই 33 34 কাউন্ট পাইলে এনাফ। 5টা প্রশ্ন ছেড়ে দেন, আপনার তো টপার হওয়ার দরকার নাই ইউনিভার্সিটি সিট পাওয়ার জন্য, যারা টপার হবেন তাদের হিসাবটা আলাদা, তারা সব ধরবেন, ঠিক আছে। গেল। আচ্ছা, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে আমরা দেখবো, কমপ্লেক্স সেন্টেন্স বা কমপ্লেক্স কম্পাউন্ড যে নামে ডাকি না কেন, তখন আমরা দেখবো যে দুই ধরনেরই কনজাংশন উপস্থিত থাকে, ক্লজ মেকার দুইটারই থাকে, কমপ্লেক্স সেন্টেন্সেরও ক্লজ মেকার থাকে, কম্পাউন্ড সেন্টেন্সেরও ক্লজ মেকার থাকে। তাহলে আগান, ইজি কোশ্চেন দেখি, শি ওয়েন্ট টু দ্য স্টোর, আচ্ছা, অ্যান্ড শি বট সাম মিল্ক, অ্যান্ড দিলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, ঠিক আছে, কম্পাউন্ড হচ্ছে শুধু। although it was raining we went out, এটা শুধু কমপ্লেক্স হচ্ছে, এটা শুধু কমপ্লেক্স হয়েছে, ঠিক আছে। তারপরে দ্য ডগ বার্কড, বাট, ডগ বার্কড এটা নর্মাল হচ্ছে ফাইনাইট ভার্ব, বাট দ্য ক্যাট রিমেইন সাইলেন্ট, এখানেও একটা ফাইনাইট ভার্ব পাচ্ছি আমরা, বিকজ ইট ওয়াজ স্ক্যার্ড এটাও আমরা ফাইনাইট ভার্ব পাচ্ছি, 3টা ফাইনাইট ভার্ব যুক্ত হওয়ার সময় একবার বাট দিয়ে যুক্ত হয়েছে, আরেকবার বিকজ দিয়ে যুক্ত হয়েছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ড এবং কমপ্লেক্সের দুইটারই ব্যবহার আমরা পাইছি, রাইট হইতে পারে যদি এটা না হয়, রিডিং অফ হিস্ট্রি ইজ ভেরি ইন্টারেস্টিং, এইটা কোন সেন্টেন্স আপনারা বলেন আমাকে দেখে, এতক্ষণ ধরে যা যা শিখছি এটা কোন সেন্টেন্স, তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে সি নাম্বারটা রাইট হবে কি হবে না, বলেন, ঝটপট বলেন। যে নাম্বার ডি, আপনারা যদি অ্যান্সার দিয়ে দিচ্ছেন 16 নাম্বার সি, কিন্তু এইটা একটু বলেন যে 16 ডি অ্যাকচুয়ালি কি, এই ডি নাম্বারটা কোন সেন্টেন্স, এটা একটু বলেন দেখি। এইখানে ভার্ব ওয়ান আইএনজি আছে, মানে ভার্ব 4, ভার্ব 4-এ কোনো অক্সিলারি আছে, নাই, উইদাউট অক্সিলারি অলওয়েজ নন ফাইনাইট ভার্ব,
উইদাউট অক্সিলারি নন ফাইনাইট ভার্ব ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা হচ্ছে একমাত্র ফাইনাইট ভার্ব। তাহলে এইটা পুরোটা এখন সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। তাহলে সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা, ইকুয়াল কোন ধরনের সেন্টেন্স শুরুতে পড়ছিলাম, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। জান্নাতুল ফেরদৌস কবিতা, ভেরি গুড ভাই। এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তাহলে আমাকে যাইতে বলছে কমপ্লেক্স কম্পাউন্ডে, আমাকে দিয়ে রাখছে সিম্পল। তাহলে এই সি নাম্বারটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। বুঝছেন? সিম্পল সেন্টেন্স, খাদ ভাই, ভেরি গুড। ওকে, গেল। সো এগুলাকে আমরা কোথায় পাবো? চেঞ্জিং সেন্টেন্স আমরা কোথায় পাবো? চেঞ্জিং সেন্টেন্স আমরা পাবো ঠিক তার আগের টপিকটাতেই। খেয়াল করেন, একদম শেষের দিকের টপিক গুলাকেই আমরা গতবার ইয়াতে পাইছি। এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হেডলাইন, হ্যাঁ, ট্রান্সফরমেশন সেন্টেন্স চলতেছে। যদি এই পোর্শনটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের একদম শুরুটা হচ্ছে, একটু সামনে আগায় দেখাই আপনাদেরকে। ট্যাগ কোশ্চেন যাচ্ছে ডিগ্রি, এই যে ডিগ্রি, ঠিক আছে। ডিগ্রি আমরা যেটা পড়লাম এগুলো সবগুলার প্র্যাকটিস দেয়া আছে এখানে। ওকে, কিছুক্ষণ আগে আমরা ডিগ্রি করলাম, কোন কোন ডিগ্রিতে কি কি বসে এটা পড়ছি আমরা। আচ্ছা আচ্ছা, সরি। আর এইখানে আমরা দেখব এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, খুব সুন্দর করে যা যা এতক্ষণ পড়ছেন। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্স বা এই যে বলছে মেক ইট সিম্পল, বাক্য দেয়া আছে বাট, তাহলে এটা কম্পাউন্ড থেকে সিম্পলে যাইতে হবে, ঠিক আছে। মেক ইট নেগেটিভ, নেগেটিভ দেয়া আছে, কমপ্লেক্সে যাইতে বলছে। এই ধরনের নানান ধরনের উদাহরণ দিয়ে আমরা এগুলাকে ভরায় রাখছি। ক্লাসেও করবো আমরা, ক্লাসের বাইরে আপনাদের ডাইজেস্ট এগুলা থাকবে, যারা ডাইজেস্ট নেবেন। যদি মানে আমরা আমাদের লেকচারটাকে আপনাকে দেখাচ্ছি, আপনি আপনাকে যে আসতেই হবে কোর্সে তা না, আসলে আমাদের গাইডলাইন পাবেন, আমাদের মেন্টরিং পাবেন। বাট এগুলো আপনি নিজে পড়েন, যে কোনো একটা বই থেকে পড়েন। জাস্ট কোশ্চেনটাকে অ্যানালাইসিস করেন। যত বেশি আপনি কোশ্চেনকে অ্যানালাইসিস করবেন, যত বেশি আপনি মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে দেখে ঠিক কতটুকু প্রস্তুতি নিবেন আর কতটুকু নিবেন না, এইটুকু ধরে ফেলবেন। না, আমাদের কাউকে আপনার দরকার নাই, আপনি ডিনাই মানে একদম জাস্ট ইনভ্যালিড করে ফেলেন আমাদেরকে। নিজের পড়াটা নিজে পড়েন। মানে পৃথিবীতে বহুত লোক আছে যারা কিছুতে না, কোনো জায়গায় না পড়ে ঠিকছে, আমাদের মতো ভাই সিও। মানে আমার দেখা বিগেস্ট এক্সাম্পল, যে কখনো কোনো কোচিং এ যায় নাই, না পড়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমে ঠিকছে। এবং ফার্স্ট টাইমে ঠিকছে অন্য জায়গায়, ঢাবিতেই পড়ার ইচ্ছা ছিল, সো ঢাবিতে সেকেন্ড টাইমে আস, কোথাও কোনো কোচিং না করে। এবং সে দেশের সবচেয়ে বড় বড় অফলাইন কোচিং ও চালাইছে এক সময়, এখন বাংলাদেশের সবচেয়ে ভালো আলহামদুলিল্লাহ অনলাইন কোচিং ও চালায় বিউনিতে, কোনো কোচিং করা ছাড়াই। সো মানে আপনার যদি নিজের ভেতরে কাজ করার স্পৃহাটা থাকে, এইটা আপনাকে সামনে আগায় নিয়ে যাবে, ঠিক আছে। আসেন পরের টপিক। তাহলে এটা গেল কত, টপিক কি? চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সকে আমরা পাবো হচ্ছে আমাদের ডাইজেস্টে 152 নাম্বার পেজ। আচ্ছা, আর আমাদের লেকচার যেটা আমরা তোমাদের জন্য দিচ্ছি, সেই লেকচারের 14 নাম্বার, গ্রামারের লেকচার 14-এ আমরা পাবো, ঠিক আছে। টোটাল গ্রামার হয়তো 28 নাম্বার লেকচার হবে, গ্রামারের 14 নাম্বার লেকচারে আমরা এটাকে পাবো আমাদের ইয়াতে, যখন আমরা তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্স ধরে ধরে রুলস বাই রুলস, আজকে যেগুলো দেখছো যে কখন বাট থাকলে আমরা অলদো নিব, কখন আমরা ইফ নিব, কখন এন্ড নিব, কখন উইদাউট প্লাস ভার্ব ওয়ান থাকবে, কখন নর্মালি ডিসপাইট থাকবে, ইনস্পাইট অফ থাকবে, সরি। এই জিনিসগুলোকে আমরা রুল ধরে 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 প্র্যাকটিস করাবো জাস্ট নর্মালি। এটা হচ্ছে আমাদের 14 নাম্বার লেকচার, আমরা এগুলাকে পাবো। আর ডাইজেস্টের আমরা এত নাম্বার পেজে প্র্যাকটিস গুলার জন্য আমরা থাকবে। শেষে যেটা আমাদের টপিক ছিল সেটা হচ্ছে ডিফারেন্ট অ্যাডজেটিভ, কি বলে এটাকে, পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসছে, নাউন থেকে আসছে, প্রোনাউন থেকে আসছে, অ্যাডভার্ব থেকে আসছে, অ্যাডজেটিভ থেকে আসছে। আগে চলেন, এটা কত নাম্বার কোশ্চেন? 17, নাম্বার 17। আইডেন্টিফাই দ্য জেন্ডার নিউট্রাল ওয়ার্ডস। জেন্ডার নিউট্রাল ওয়ার্ডস মানে জেন্ডার নাই যার, হ্যাঁ, যে নিউট্রাল, যে কোনো বাক্যে আমরা দেখবো যে ফেমিনিন ম্যাসকুলিন এগুলো আমরা পাই মানে ওয়ার্ডে, কিন্তু যার নাই সে হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। নিউট্রালের জায়গায় কি দেখবো? ওয়েটার। আমরা তোমাদের নাউনের ক্লাসে, এটা নাউন থেকে প্রশ্ন আসছে ধরে নাও, আমি স্পেসিফিক করে দিচ্ছি পার্টস অফ স্পিচের কোন জায়গায় আসছে, এটা নাউন থেকে প্রশ্ন আসছে। নাউন আমরা আমাদের লেকচার লেকচার 2-তে পড়াই বা 3-তে, হ্যাঁ, ডিপেন্ডস অন এক একটা ব্যাচে আমরা এক এক সময় এটাকে ট্রান্সফার করি। 2-3-র মধ্যেই তুমি পাবা লেকচার 2 বা 3 নাউনের লেকচার। এবং এটা তুমি ডাইজেস্টও আছে, ডাইজেস্টে 18-19 নাম্বার পেজ আমি এটা দেখাচ্ছি।
এইগুলো আমরা কিছু লিস্ট দেই নাউনের ক্লাসে, আজকে আমি সেগুলো আনি নাই, একদম ধরে ধরে লিস্ট। এই লিস্টে ওয়েটার, অ্যাক্টর সবই আছে। তোমাকে তাহলে এগুলোর ব্যবহার জানতে হবে, যেগুলো শেষে যদি আমি ওয়েট্রেস এরকম অ্যাড করে দেই, অ্যাক্ট্রেস অ্যাড করে দেই, তাইলে হয়ে যাবে এগুলো হচ্ছে ফ্যামিলিন। তাহলে ম্যাসকুলিন ফ্যামিলিন। সিবলিংকে সাধারণত সিস্টার হয়ে এটার মানে ব্যবহার হয়, কখনো কখনো এটা নিউট্রালও হইতে পারে। বাট ফ্লাইট অ্যাটেন্ডেন্ট একমাত্র যার কোনো কি নাই, ফ্যামিলিন নাই, ম্যাসকুলিনও নাই। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সবাইকে ব্যবহার করা যেতে নারী পুরুষ নির্বিচারে। ঠিক আছে, তাইলে আমাদের অ্যাক্টরের মানে যিনি অভিনেতা, তার অভিনেত্রী বাংলায় অ্যাক্ট্রেস আছে, ওয়েটার ওয়েট্রেস আছে, সিবলিং সিস্টার আছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কোনো ম্যাসকুলিন ফ্যামিলিন নাই, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লাইট অ্যাটেন্ডেন্টই হয়। বুঝছেন? ক্লিয়ার? ওকে, তাহলে এটা আসছে নাউন থেকে, যেটা আমরা লেকচার 3 তে পড়বো। আমি ডাইজেস্ট তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। নাম্বার 18, হুইচ প্রোনাউন, হুইচ ওয়ান ইজ রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন থেকে প্রশ্ন আসছে, ডিরেক্ট বলেই দিছে। প্রোনাউনের আমরা অনেকগুলা প্রকার পাবো। পার্সোনাল প্রোনাউন পাবো, যেখানে আমরা নর্মালি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু দেখাই যে কি কি প্রোনাউন নিয়ে আমরা কাজ করব আমাদের ক্লাসে। আমাদের লেকচার 4-এ থাকে এটা। লেকচার ঠিক নাউনের পরপরই আমরা 4 বা 5-এ এই লেকচারটাকে পড়াই, ডিপেন্ডস হয় যে আমরা এক এক ব্যাচ হয়তো এক একটাকে সামনে নিয়ে আসি বা পরে নিই। ওকে, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে পার্সোনাল প্রোনাউন থাকে। পার্সোনাল প্রোনাউন সেগুলোতে কি থাকে? এই যে আই, উই, শি, এগুলোর আবার প্রত্যেকটা ধাপ আছে। সাবজেক্টিভ প্রোনাউন একটা, অবজেক্টিভ আই থেকে মি হয়, উই থেকে আস হয়, হি শি থেকে হার হয়। পজিটিভ থাকে, আই থেকে মাই হয়, ঠিক আছে, উই থেকে আওয়ার হয়, শি থেকে হার হয়, এই 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 জিনিসগুলো থাকে। আচ্ছা, তারপর আমরা দেখবো আলাদা করে ডেমনস্ট্রেটিভ থাকে, ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ থাকে, রিফ্লেক্সিভ থাকে, রিফ্লেক্সিভ থাকে, রিফ্লেক্সিভ থাকে, তারপরে হচ্ছে ইনডিফিনিট থাকে, ইনডিফিনিট থাকে। সবচেয়ে প্যাচ লাগানো যে দুটো আমরা করি সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই দুইটার সময় আমরা প্রায় ভুলে যাই যে কোনটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন। দুইটা দুইটা একই ধরনের জিনিস বসে, কিন্তু জাস্ট ব্যবহারের ভিন্নতা। কেউ সামনে এসে সাবজেক্টের কাজ করে অনেক সময়, আর একটা হচ্ছে দুইটাকে কোরিলেট করে, মানে কনজাংশনের কাজ করে, সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে এরা কাজ করে। এইটুকুই পার্থক্যের জায়গা। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে, কি রিসিপ্রোকাল, এই যে এটা দাগার দিলাম না, রিসিপ্রোকাল প্রোনাউন। যখন আমরা দেখবো রিসিপ্রোকেট করা, ক্লাসে আমি বলি সবসময় যে যে কোনো তোমাকে কেউ যখন কোনো প্রস্তাব দেয়, কোনো প্রপোজাল দেয়, কোনো এগ্রিমেন্টের জন্য যাইতে বলে, এটাকে আমরা রিসিপ্রোকেট করতে হয়। তুমি আমার কাছে আসবা, হ্যাঁ বা না, ভাই আপনি আমাকে পড়াবেন, হ্যাঁ বা না, এই যে তোমার কথায় আমি উত্তর করব কিনা, আমরা একটা এগ্রিমেন্টে যাব কিনা, নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে, এই যে কথাগুলোকে আমরা বলি, এটা হচ্ছে রিসিপ্রোকেট করা। এবং রিসিপ্রোকাল যখন আমরা অ্যাডজেক্টিভ করবো, এটাকে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে। তাহলে আইদার দিয়ে কি দুইজনের মধ্যে কোনো কাজ বুঝায়? বুঝায় না। হুজ কার দুইজনের মধ্যে কোনো কাজ বুঝায়? বুঝায় না। হিমসেলফ দিয়ে কি দুইজনের মধ্যে কোনো কাজ বুঝায়? বুঝায় না। সে তার নিজের রিফ্লেক্স হিসেবে ব্যবহৃত হয়। হুজ রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে বা ইনডিফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। আইদার ব্যবহৃত হইতে পারে দুটার মধ্যে, আমরা দেখবো ইনডিফিনিট হিসাবে, ঠিক আছে, যে কোনো একজন এই হিসাবে। একমাত্র ইচ আদারকে আমরা দেখতে পাবো যে তারা রিসিপ্রোকাল প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং এইটাই হচ্ছে আমাদের রিসিপ্রোকাল প্রোনাউনের ব্যবহার, যে দুইজন, ইচ আদার, দুইটা পক্ষ থাকতে হবে, একজন একজনের প্রস্তাবে রিসিপ্রোকেট করতে হবে এইটাকে, ঠিক আছে। আদারওয়াইজ আমরা দেখবো যে এটা হচ্ছে রিফ্লেক্সিভ হিসাবে বসে। হুজ যদি আসে সেটা মানে রিলেটিভ হিসাবে বসতে পারে, ঠিক আছে। আই কই গেল, রিফ্লেক্সিভ এটা রিলেটিভ হিসাবে বসতে পারে কিংবা ইন্টারোগেটিভ বসতে পারে যদি প্রশ্ন হয়। আইদারকে আমরা দেখবো যে এটাকে নর্মালি আমরা ইনডিফিনিটে দিতে পারি যে আইদার অফ দ্য গার্লস, যে কোনো একজন, কে সেটা জানি না, ঠিক আছে, এরকম ভাবে বসতে পারে। ক্লিয়ার? তাহলে 18 সি নাম্বার তোমরা অনেক আগে অ্যান্সার দিয়ে দিছো, সো আমার জন্য ওয়েটই করো নাই তোমরা, ভেরি গুড। তাহলে বেসিক কোশ্চেন আসছে নাউন থেকে, দেখো মানে এটাও আসবে, তোমরা পরীক্ষায় ভাবতে পারো না সম্ভবত, কিন্তু অনেকেই ভুল করি আমরা। এই ধরনের প্রশ্ন জাস্ট একটা স্লাইডেই তোমরা এগুলো সবগুলা পেয়ে যাবা। একটা স্টিকি নোট দিয়ে লাগায় রাখো, বা মাথায় যেগুলো আছে ওগুলো মাঝে মাঝে বসে বসে এক্সাম দাও, মোর দেন এনাফ মনে রাখার জন্য এই জিনিসগুলা। নাম্বার 19, সিলেক্ট অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার, তাহলে প্রশ্ন আসছে কোত্থেকে? কোশ্চেন সোর্স হচ্ছে অ্যাডভার্ব থেকে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব একই ক্লাসে আমরা পড়াই, ঠিক আছে। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থাকে হচ্ছে আমাদের লেকচার, লেকচার প্রোনাউন ঠিক পরে 5 বা 6, যেভাবেই যায় এক এক ব্যাচে এক এক রকম ভাবে, ঠিক আছে। সেখানে আমরা অনেকগুলো অ্যাডভার্বেরও কিছু প্রকার আছে। অ্যাডভার্ব অফ ইন্টেন্স হয়, টাইম হয়, ম্যানার হয়, প্লেস হয়, ঠিক আছে, কোয়ান্টিফায়ার হয়,
যে কোনো ভাবে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। যেমন ধরো অলওয়েজ, এটা দিয়ে কি বোঝায়? টাইম বোঝায়, কখন যাচ্ছে, ঠিক আছে। এক্সট্রিমলি কি বোঝাচ্ছে? কোয়ান্টিফায়ার বোঝাচ্ছে, ইন্টেন্স হচ্ছে, ঠিক আছে, মানে কেমনে হচ্ছে এই জিনিসটাকে। কুইকলি দ্রুততা, ঠিক আছে, দুইটারই বোঝাচ্ছে। কেয়ারফুলি যখন আমরা বলছি কাজটা কিভাবে করবা, কেয়ারফুলি করবা, এটা একটা ম্যানার, এটা কাজকে কিভাবে তুমি নিবা। সো বি নাম্বারটা আমরা দেখবো যে এটা ম্যানার হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এক্সট্রিমলি, কুইকলি এগুলো কোয়ান্টিফায়ার হিসাবে ব্যবহৃত হবে, যে কোন দিকে যাবা, কিভাবে যাবা, কোয়ালিটি হিসাবে ব্যবহৃত হইতে পারে। কিন্তু কেয়ারফুলি আমরা দেখবো যে ম্যানার, অ্যাডজেক্টিভ অফ ম্যানার। কুইকলি, এক্সট্রিমলি এগুলা কোয়ান্টিফায়ার বা কোয়ালিটি হিসাবে। অলওয়েজ হচ্ছে টাইম, অ্যাডভার্বিয়াল অফ টাইম, প্লেস হইতে পারতো অন্য জায়গায়। ওকে, 19 বি, গুড। বুঝছেন? তার মানে বেসিক বেসিক জায়গা থেকে বিউপি এবার প্রশ্ন করছে। বিউপি যেটা করে ইউজুয়ালি এইসব প্রশ্ন করে না, বিউপি একটু ঘাটতেরা টাইপের প্রশ্ন করে, যেটা পরেরটাই আমরা দেখতেছি। এইটা হচ্ছে বিউপির ক্লাসিক প্রশ্ন, প্রত্যেকবার এরকম একটা বা দুইটা প্রশ্ন করবে যেটা বিউপি পেঁচাবে তোমাদেরকে। ইন হুইচ সেন্টেন্স বাট ইজ ইউজড অ্যাজ এ কনজাংশন। প্রশ্ন করার আগে আমরা কিওয়ার্ডটাকে ভালো করে পড়বো কনজাংশন হিসাবে। কনজাংশন হইতে গেলে আমাদেরকে কি করতে হয়? ক্লজ মেকারের মতো আচরণ করবে, এই পাশে একটা ক্লজ, এই পাশে একটা ক্লজ, ঠিক আছে। খুব খুব সম্ভাবনা থাকবে যে একটা ফাইনাইট ভার্ব একটা ফাইনাইট ভার্ব এরকম এরকম ভাবে আগানো, বা ক্লজ মেকার হিসেবে যেভাবে কাজ করে, একটা সেন্টেন্সের দুইটা ক্লজকে অ্যাড করে। আচ্ছা, প্রিপোজিশনের মধ্যে সমস্যা কি? প্রিপোজিশন সমস্যা না, মানে প্রিপোজিশনের মূল ধারাটা হচ্ছে দুইটা ওয়ার্ডকে, দুইটা নাউনকে, প্রোনাউনকে অ্যাড করবে। আচ্ছা, তাহলে আমরা আগাই, আসেন তো দেখি, নিচ থেকে আগাই। নান বাট দ্য ব্রেভ হয়েছে, এটার কনজাংশন। দুইটার মধ্যে, ব্রেভ আর নানের মধ্যে পার্থক্য আছে, বাদ হচ্ছে না। শি রিটার্নড অল দ্য গিফটস, সব বাট এক, এটার মধ্যে কনজাংশন হয়েছে? কোনো ফাইনাইট ভার্ব আছে? দুইটা ক্লজ হয়েছে? হয় নাই, বাদ। অল ইজ লস্ট, তাহলে আপনি এটাকে জাস্ট একটু সামনে নিয়ে আসেন, সামনে আনেন, মানে বাক্যটাকে আরেকবার লিখি। অল বাট অনার যদি আসে, তারপরে যদি অ্যাডজেক্টিভ বসে, তাহলে দেখেন অল এবং বাটের মধ্যেই সম্পর্ক আছে, মানে অল এবং অনারের মধ্যে সম্পর্ক আছে, দুটা ক্লজের মধ্যে সম্পর্ক নাই। উপরেরটা তাকান, এরপরটা যদি আমরা দেখি, দ্য বয় স্মার্ট, ফাইনাইট ভার্ব, ফেইল্ড মিজারাবলি, ফাইনাইট ভার্ব মিজারেবলি ফেল করছে, বাট মাঝখানে বসছে, দুইটা ক্লজকে অ্যাড করছে, এই ভদ্রলোক হচ্ছে কনজাংশনে কাজ করতেছে, নাম্বার এ। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা, একজন জিজ্ঞেস করছে আপনার ক্লাস কি জুমে হয়? তাসিন, জি, আমরা পেইড ব্যাচের ক্লাসগুলোকে আমরা জুমে নেই, সাধারণত ইন্টারেক্টিভ ওয়েতে, যাতে করে আমাদের স্টুডেন্টরা যে কোনো প্রশ্ন সরাসরি মেন্টরকে করতে পারে, মানে হ্যান্ড রেজ করে সরাসরি কথা বলার সুযোগ থাকে। যেমন তোমাদের সাথে আমি এখন কথা বলতে পারতেছি না, ঠিক আছে, যদি আমি জুমে আছি, বাট তোমাদের সাথে এখন আমার কোনো কথা বলার অপশন নাই, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি আমরা যখন জুমে থাকবো তখন আর বারবার তোমাদের কমেন্ট আমার পড়তে হবে না, যে কোনো প্রবলেম তুমি আমাকে সরাসরি প্রশ্ন করে সমাধান করে নিতে পারবা। যে কথাটা বলতেছিলাম যে নানান ধরনের পার্সিভ স্পিচ, সরি, একই ধরনের একই শব্দ ভিন্ন ভিন্ন ইউজ থাকতে পারে, ডিফারেন্ট ইউজেস থাকতে পারে পার্সিভ স্পিচ। কারণ আমরা জানি, ধরো ধরো আমরা আমরা এগুলো প্রায়ই পাই আমাদের বইয়ে, যেমন ওয়াটার, ওয়াটার এটা কি? ওয়াটার শব্দটা কি নর্মালি বললে? আমরা জানি, সবাই বলবেন যে এটা একটা আনকাউন্টেবল নাউন ভাইয়া, ঠিক আছে, এটা একটা আনকাউন্টেবল নাউন, এর বাইরে আর খুব একটা উত্তর আসবে না। ওকে, আমি যদি এখন বলি প্লিজ ওয়াটার দ্য গার্ডেন, তাইলে কি এই ওয়াটারটা আপনার আনকাউন্টেবল নাউন হিসাবে ফাংশন করতেছে এইখানে? না, বিগ নো। এইটা এখানে ভার্ব হিসাবে কাজ করতেছে, কারণ বাগানে পানি দাও এই অর্থে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। আবার গিভ মি গ্লাস অফ ওয়াটার সারা জীবন, সেটা কিন্তু আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, যে গিভ মি গ্লাস অফ ওয়াটার, গিভ মি গ্লাস অফ ওয়াটার, এইটা ঠিকই আনকাউন্টেবল হিসাবেই কাজ করতেছে, বাট এইখানে এসে ওয়াটারটা হয়ে গেছে হচ্ছে ভার্ব। তার মানে বাক্যে এর অবস্থান দেখে, বাক্যে এর অবস্থান দেখে এটা চেঞ্জ হইতে পারে। আবার এই সেম জিনিস নাউন হইছে, ধরো যদি এরকম থাকে, ভিজিটেড আই ভিজিটেড আ নাইস ওয়াটার গার্ডেন, সুন্দর একটা পানির বাগান দেখে আসি, ধরে নাও কিছু একটা, এইখানে ওয়াটার কি ভার্ব নাকি নাউন? দেখি এটা কে বলতে পারে। ওয়াটার,
ভার্ব আর নাউনের ব্যবহার শিখছি, তাহলে এটা কি ভার্ব না নাউন? আই ভিজিটেড আ ওয়াটার গার্ডেন, বলেন বলেন বলেন। ওয়াটার বোট থাকে, ঠিক আছে, ওরকম। না, আই ওয়াজ রাইডিং আ ওয়াটার বোট, কি হবে দেখি এটা পারেন কিনা। অ্যান্সার দিচ্ছে না, ভার্ব হিসেবে লাস্টেরটা মানে 3 নাম্বারটা কি ভার্ব হিসেবে? 3 নাম্বারটা কি ভার্ব? 2 নাম্বারটা তো ভার্ব বুঝলাম, 1 নাম্বারটা হচ্ছে নাউন। 3 নাম্বারটা কি হিসাবে বসছে ভাই? এই যে হাফিজুর রহমান, ভেরি গুড। এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে বসছে ওয়াটার, কারণ গার্ডেনটা হচ্ছে নাউন। আমরা জানি যে নাউনের আগে বসে হচ্ছে মডিফায়ার, যে নাউনকে মডিফাই করে। কোন ধরনের গার্ডেন প্রশ্ন করছে, তার অবস্থা বোঝাচ্ছে, দোষগুণ অবস্থা বুঝাইলে আমরা জানি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে বসে। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, সবাই অ্যান্সার দিচ্ছেন, ফারহানা, আধিরা, জান্নাতুল, আচ্ছা ফজলে রাব্বি, গুড গুড। তাহলে 3 নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এই যে একই ওয়ার্ড নানান ভাবে ব্যবহৃত হচ্ছে, কখনো আনকাউন্টেবল নাউন, কখনো ভার্ব, কখনো অ্যাডজেক্টিভ, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে। আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে এইগুলা মানে ক্লাসে প্র্যাকটিস করাইতে, ঠিক আছে? আমাদের যে ক্লাসগুলো হবে নাউন প্রোনাউন এগুলোর ক্লাস যখন হবে, তখন আমরা এগুলাকে আলাদা লেকচারে দেওয়ার চেষ্টা করবো। দু একটা ব্যবহার শিখি, ধরেন আমরা যেগুলোকে পরিচিত চিনি, ডিফারেন্ট ইউজ অফ নেয়ার। নেয়ার কিভাবে বসে? দ্য টাইম নেয়ার্স, এই বাক্যের অর্থ কি? দ্য টাইম নেয়ার্স, সময় আগে আসতেছে। তাহলে টাইম হচ্ছে সাবজেক্ট, তাহলে একটা বাক্য হইতে গেলে তো মিনিমাম সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব লাগে। এই যে এস বাই এস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা হচ্ছে ভার্ব হিসাবে কাজ করতেছে, ঠিক আছে? এইখানে হি ইজ এ নেয়ার রিলেশন, রিলেশন নাউন, তার আগে যে বসছে সে কি হিসাবে কাজ করে ভাই? এই যে একটু আগে ওয়াটারের আগে, গার্ডেনের আগে যে ওয়াটার বসলো, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করলো, তার রিলেশনের আগে যেটা বসে সেটা কিভাবে কাজ করবে? উম, বলেন দেখি, জাস্ট ধরতে পারেন কিনা আপনারা, কনসেপ্ট গুলো আপনাদের কাছে ক্লিয়ার কিনা। কি বসবে ভাই? বলেন। বি নাম্বারটা, ইজ এ নেয়ার রিলেশনশিপ, এখানে রেয়ার, নেয়ার কি হিসাবে বসবে? এটা তো আমি বলে দিচ্ছি যে এটা ভার্ব, অ্যাডজেক্টিভ হিসাবে বসবে, ভেরি নাইস। মুবাশশিরা মিম, ভেরি নাইস, এটা অ্যাডজেক্টিভ কারণ নাউনকে মডিফাই করছে, এটা অ্যাডজেক্টিভ হিসাবে বসবে। দ্য হাউস ইজ নিয়ার দ্য মস্ক, মসজিদের কাছে। তাহলে হাউস ইজ নিয়ার দ্য মস্ক, মসজিদের কোথায়? কাছাকাছি বুঝাইছে, প্রিপোজিশন হিসাবে বসবে, ঠিক আছে? ব্যবহার, কাম নেয়ার, কই আসবা? তাহলে কাম নেয়ার, কাছে আসো, এই অর্থে এই নেয়ারটা কামকে মডিফাই করছে। তাইলে যখন ভার্বকে মডিফাই করবে তখন অ্যাডভার্ব হিসাবে বসবে। একই জিনিস, একই জিনিস কতবার কতভাবে ব্যবহৃত হলো খেয়াল করেন। কোথাও সেটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কোথাও সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, কোথাও আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে প্রিপোজিশনে ব্যবহার হয়েছে, আবার কখনো এসে আমরা দেখলাম যে সে অ্যাডভার্ব হিসাবেও ব্যবহৃত হচ্ছে। একটাই শব্দ কিন্তু ভিন্ন 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 ইউজ, এগুলো কিন্তু আমরা প্রায় ব্যবহার করি। সো আমাদেরকে এই জিনিসগুলো অল্প কয়েকটা পড়লে আমরা দেখবো যে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যত বেশি প্র্যাকটিস করবো। আরো দু একটা দেখে চলেন। আফটার, হি টেক্স আফটার হার মাদার, অর্থ হচ্ছে মায়ের মতো দেখতে, এটা আপনারা পড়ছেন না, টেক্স আফটার একসাথে বসে। কই, উই রিচ দ্য স্টেশন আফটার দ্য রেইন, দে অ্যারাইভড সুন আফটার। দেখি পারেন কিনা। ইজি, ভেরি ইজি। প্রথম এ বি সি ডি দিয়ে অ্যান্সার লিখবেন যে কোনটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে এখানে, বলেন। আপনাদের কমেন্ট দেখতে আসছে। আচ্ছা, ওকে। জুমে কি আচ্ছা, আচ্ছা বলেন এই নাম্বারটা। আচ্ছা, এখনো নেয়ারেই আছেন আপনারা, ও ফেসবুক একটু স্লো। এই নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে টেক্স আফটার হার মাদার, মায়ের মতো দেখতে, টেক্স আফটার। নর্মালি একসাথে কম, কি বলি, আরে তাকে আমরা সবসময় হচ্ছে ক্লজ মেকার বলি, তার মানে কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে সে কাজ করতেছে। তাহলে বি নাম্বারটা হচ্ছে কনজাংশন। আচ্ছা, দে অ্যারাইভড সুন, সুন আফটার মডিফাই করছে, অ্যাডভার্ব, সরি অ্যাডভার্ব, ঠিক আছে? কখন আসছে? সুন আফটার, বুঝছেন?
সবাই গুড। দে অ্যারাইভ সুন আফটার, এখানে কখন আসছে সেটাকে মডিফাই করছে, সুন আফটার অ্যাডভার্ব, মানে দুইটা বাক্যকে ক্লজকে মডিফাই করছে, এই জন্য এটা হচ্ছে কনজাংশন। টেক্সট আফটার আমাদের একসাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বসে প্রিপোজিশনেই বসছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আরেকটা দেখি, অ্যাবভ। অ্যাবভ, অ্যাবভ, উপরে। ব্লেসিংস কাম ফ্রম ওয়্যার, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে এটা হচ্ছে নাউন। ঠিক আছে, এখানে একটা রিড দ্য অ্যাবভ সেন্টেন্স, দ্য হেভেন্স আর অ্যাবভ। দেখি, বলেন মিলাতে পারেন কিনা। এটা করলে বুঝবো পারছেন সবগুলাই। আপনার অ্যান্সার দেন, লাস্টেরটা আপনার অ্যান্সার দিবেন। আপনারা এখন আগেরটাই আছেন। আচ্ছা, এটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে, তাহলে এটা নাউন। ফ্রম অ্যাবভ, এটা মিলান। হেভেন্স আর, আচ্ছা রিড দ্য ফলোইং সেন্টেন্স, অ্যাবভ সেন্টেন্স, এটা তো নাউন। এটা নাউনের আগে যে থাকে সে কাজ কি করে, অ্যাডজেক্টিভের ফাংশন। ঠিক আছে, দ্য হেভেন্স আর, হেভেন্স কোথায়, কোথায় প্লেস বুঝাইছে, অ্যাডভার্বিয়াল প্লেস হিসেবে এটা অ্যাডভার্ব হবে। ক্লিয়ার? ওকে, ওকে, ভেরি গুড। আসেন, ডিফারেন্ট ইজ অফ বোথ। বোথ কে আমরা কিভাবে, বোথ অফ দেম আর গুড, ইউ ক্যান হ্যাভ ইট বোথ ওয়েজ। ওয়েজ হচ্ছে নাউন, কিভাবে আপনি নিতে পারবেন, বোথ ওয়েজ নিতে পারবেন। বোথ অফ দেম প্রোনাউন হিসাবে বসছে এখানে, ঠিক আছে। আর এখানে নাউনকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভ হিসাবে বসবে। জাস্ট জাস্ট সিম্পল, সিম্পল মেথডস এইগুলা, না বোঝার কিছুই নাই একবারে, এই জিনিসগুলাই। ঠিক আছে, সো যারা আপনারা এই এই জিনিসগুলাকে আমরা হচ্ছে আমাদের ডাইজেস্টে কোথায় কোথায় পাবো, আমরা যদি একদম শুরুর দিকে আসি, আমরা আহ সূচিপত্রটা দেখলে একটু বুঝতে পারবো। চলেন, আচ্ছা সূচিপত্রে চলে যাই একদম। আচ্ছা, এই যে দেখেন, শুরুতেই এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নাউনের আলাদা ক্লাস, প্রোনাউনের আলাদা ক্লাস, অ্যাডভার্বের আলাদা ক্লাস, অ্যাডজেক্টিভের প্রিপোজিশন আলাদা ক্লাস, এই লম্বা 4টা ক্লাসে আমরা এগুলাকে পড়াবো। এবং প্রত্যেকটাই আমরা দেখব যে এখান থেকে আমাদের পেজ বাই পেজ দেয়া আছে। আমরা ক্লাসে যেমন পড়াই, কারণ আমাদের ডাইজেস্টটা পুরোটাই হচ্ছে আমাদের ক্লাসের ভিত্তিতে মানে তৈরি করা। আপনারা জানেন, যারা আমাদের স্টুডেন্ট আছে তারাও জানে যে আমরা ক্লাসের লেকচার গুলাকে ঠিক এইভাবেই সাজাইছি। এক্স্যাক্টলি এইটাই হচ্ছে আমাদের ক্লাসের আউটলাইন, ডাইজেস্টটাকে সেভাবে, যাতে করে আমাদের একজন শিক্ষার্থী প্রথম ক্লাসটা করে এসে ডাইজেস্টে ঢুকে প্র্যাকটিস করে ফেলতে পারে, সেকেন্ড ক্লাস করে সে তার প্র্যাকটিস করে ফেলতে পারে। রিটেনের পার্টটা আমরা দেখাতে চাচ্ছিলাম যে আপনাদের, আপনারা যেহেতু খুলনা ইউনিভার্সিটিতে যারা যাবেন, আমরা খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন একটু দেখার চেষ্টা করব। কে ইউর জন্য সেকেন্ড টাইমের রিটেন থাকে খুলনা ইউনিভার্সিটিতে, হ্যাঁ। জগন্নাথ যেহেতু সেকেন্ড টাইম দিচ্ছে না, একমাত্র খুলনায় এখন আপনাদের রিটেন আছে। বা আর ইউতে যারা টিকবেন, সেইখানে ইংরেজির জন্য আলাদা করে, যারা ইংলিশ পাবেন তাদের জন্য হচ্ছে রিটার্ন থাকে। আচ্ছা, সেখানে আমরা বই থেকে ধরে ধরে সেন্টেন্স মেকিং করাইছি, ক্লজ টেস্ট, রিডাল ক্লোজ করাইছি, কমপ্লিটিং স্টোরি এবং আলাদা রেফারেন্স টু দ্য কনটেক্সট লেআউট। প্যারাগ্রাফের জন্য একটা বিশাল আয়োজন আমরা নিছি, যে টেক্সট বুক থেকে কোন ধরনের প্যারাগ্রাফ আসে, লেক্সিক্যাল রিসোর্স, সেটা ওয়ার্ড মিনিং এর কথা আমি একটু আগে প্রথমেই বললাম, যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোথায়, মেকিং ডিসিশনের ক্ষেত্রে কি বসাবেন, কোথায় হচ্ছে কোন ধরনের সি কোথায়, লুক কোথায়, অবজার্ভ কোথায়, নোটিস কোথায়, কোথায় কি বসাবো আমরা, এক্সাক্ট ওয়ার্ডটাকে আমরা হচ্ছে এই জিনিসগুলাতে নিয়ে আসছি। তার মানে মোটামুটি একটা প্যারাগ্রাফ থেকে শুরু করে বাক্য রচনা, উৎক্লোজ, উদারক্লোজ, একটা লম্বা আয়োজন দেখেন, মানে বিশাল চেষ্টা করছি আপনাদের জন্য যতটুকু করার। এটা কিন্তু আমরা, আমি এবং আমার টিম মিলে এই কাজগুলাকে করছি। সো সেকেন্ড টাইমের আমরা যারা আছি, আমরা এই মানে প্রস্তাবনাগুলো আপনাদের জন্য নিয়ে আসছি, আশা করতেছি যে একটা সেরা আউটলাইন আমরা নিয়ে আসতে পারবো, মানে আমাদের এখান থেকে আমরা একটা এফোর্ট দিতে পারবো। যদি আপনারা সেই এফোর্টের ভাগিদার হতে চান বা অংশগ্রহণ করতে চান আমাদের সাথে এই জার্নিতে, বা সুযোগ দেন যে আমরা আপনাদের জন্য এই জার্নিটা আপনাদের সাথে থাকবো, তাহলে আপনাদের সাথে দেখা হবে আমাদের কোর্সে। আপনারা ভিজিট করবেন বিডিএসওই
গুগলে যে লিখবেন bdsoi.com, তাইলেই দেখবেন যে একদম বিস্তারিত সমস্ত কিছু চলে আসছে। এর বাইরে যারা নিজেরা প্রস্তুতি নিতে চাচ্ছেন, এইভাবে কোর্স প্রশ্নগুলোকে দেখার চেষ্টা করবেন যে ঠিক কিভাবে কখন কিভাবে প্রশ্নগুলো আসছে, তাহলে আপনি খুব দ্রুত আপনি যে কোনো ভাবে আপনার নিজের মতো একটা প্রিপারেশন নিতে পারবেন ইনশাল্লাহ। সো বিউপি নিয়ে, বিউপির অন্য এফএ ডাবল এস এর যে প্রশ্ন, সেখান থেকে কিভাবে টেক্সট থেকে প্রশ্ন আসে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে বিগত বছরে, সেগুলোকে আমরা একদিন একটু কালকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। বিউপিটাকে আমি টার্গেট নিয়ে আসছি, বাদ বাকি যে টপিকগুলো সেগুলোকে আপনারা একটু দেখে নেবেন কোশ্চেন পুরাটা। আশা করছি যে আপনাদের এই টপিকগুলো থেকে যথেষ্ট ধারণা তৈরি হবে ইনশাল্লাহ। সো কালকে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ রাতে। তারা পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনার মধ্যে থাকেন। আসসালামু আলাইকুম।